সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসদের নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক বাংলাদেশে। আপনারা জানেন যে আমরা অনুষ্ঠানটা বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে করে থাকি। আজকের বিষয় আমরা ঠিক করেছি বাংলাদেশের রাজনীতি কি আওয়ামী লীগ ফিরছে? দেশে বিদেশে প্রতিদিন আমাদের হাজার দর্শক এই প্রশ্নটা করে মেসেজ করেন। মানুষ খুব উদ্বেগের সাথে আছেন যে আসলে বাংলাদেশের কোন দিকে যাচ্ছে, বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে, বর্তমান সময়ে যে বিষয়গুলো দেখা যাচ্ছে। অনেকে বলছেন বাংলায় নির্বাচন হবে না, অনেকেই বলছেন বাংলাদেশে এই নির্বাচন নিয়ে একটা প্রহসন বা সংস্কার নিয়ে একটা প্রহসন চলছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের অতিথি প্যানেলে সংযুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফারুক। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা, প্রকৌশলী ও মানবাধিকার সংগঠনের অন্যতম ব্যক্তিত্ব জনাব জিয়া করিম। আমাদের সাথে সংযুক্ত হবেন শেখ ফরিদ, যিনি রাজনীতি বিশ্লেষক, আপনারা সবাই চিনেন, উনি সংযুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। আমাদের সাথে আছেন সুভাষ মল্লিক সবুজ, যিনি ছাত্রলীগের সাবেক সম্পাদক এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আমি শুরু করতে চাই সুভাষ মল্লিক সবুজকে দিয়ে। সবুজ, আমরা একটু জানতে চাই বিশেষ করে এই সময়কার যে বিভিন্ন জায়গায় যেভাবে নির্যাতন হচ্ছে, বিশেষ করে ছাত্রলীগের ছেলেমেয়েরা কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারতেছে না এবং নানান নির্যাতনের শিকার হচ্ছে। আমি জানি আপনাদের সাথে সবসময় যোগাযোগ হয়। এই যে কয়েক লক্ষ ছাত্রছাত্রীর জীবন আজকে বিপন্ন, এবং এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন এবং এদেরকে কোনো সহযোগিতা করার জন্য ছাত্রলীগ কোনো ধরনের কোনো উদ্যোগী ভূমিকা নিচ্ছে কিনা, এই বিষয়টা একটু বলেন প্লিজ। প্রথমেই আজকের লাইভে আজকের এই অনুষ্ঠানে যারা যারা সংযুক্ত হয়েছেন বা সংযুক্ত হবেন সবাইকে আবারও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে সাহসী যোদ্ধাদেরকে আমি প্রথমে অভিবাদন জানাচ্ছি। এবং আপনার যে প্রশ্নটুকু সেটা যদি বলতে হয় তাহলে আমাকে একটুখানি পিছনে ফিরতে হবে। সেটা হলো আজকের যে কালচার, আমরা অনেকে বলছে, অনেক বিশেষজ্ঞরা, অনেক শিক্ষাবিদরা বলছে আমরা কয়েকটা জেনারেশন, মানে কয়েকটা জেনারেশনের শিক্ষা ব্যবস্থাকে এই সরকার ব্যবস্থা ধ্বংস করে দিয়ে যাচ্ছে। শুধু একটা জেনারেশন নয়, কয়েকটা জেনারেশনের শিক্ষা ব্যবস্থাকে ইনুস ইনুস বাহিনী ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যে। আপনারা দেখবেন আমাদের যে মাস্টার্সে পড়ুয়া যারা ভাই বন্ধুরা ছিল তারা একজনও পরীক্ষা দিতে পারেনি। আমার ক্যাম্পাসে প্রায় ৬০০ জনের উপরে তারা মাস্টার্স পরীক্ষা দিতে পারেনি। কেন? তারা ছাত্রলীগের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল, যুক্ত ছিল। এইটুকু অপরাধে প্রশাসন তো তাদের কাছে জিম্মি হয়ে গেছে। একটা কলেজের, একটা ক্যাম্পাসের যে অথরিটি আছে, সর্বোচ্চ অভিভাবক আমাদের ক্যাম্পাসের অধ্যক্ষ মহোদয় আছেন, ওনার নির্দেশনা ছাড়া কিভাবে মব ভায়োলেন্সের মাধ্যমে অ্যাডমিট কার্ড গুলো ওই ছাত্র শিবিরের হাতে যায়? আমার প্রথম প্রশ্ন। আর যদি একটা ছাত্র সংগঠন যদি অ্যাডমিট কার্ড জিম্মি করে রাখার এখতিয়ার রাখে, কিংবা কোনো ছাত্র সংগঠন যদি সাধারণ শিক্ষার্থী বলুন, ছাত্রলীগ বলুন, বিভিন্ন মতাদর্শের ছাত্রদের অধিকার হরণ করতে পারে, শিক্ষা ব্যবস্থায় যদি সে কি করতে পারে, হস্তক্ষেপ করার মতো যদি এখতিয়ার রেখে থাকে, সেক্ষেত্রে আমার কাছে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, কোন এখতিয়ারে সাধারণ শিক্ষার্থী বলুন, ছাত্রলীগের অ্যাডমিট কার্ড ওই মব সন্ত্রাসীরা আটকে রাখে? আর এসব জানার পরেও আমাদের যে ক্যাম্পাসের অধ্যক্ষ মহোদয় আছেন, উনার কি রকম কার্যকলাপ বা উনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? এই প্রশ্নটা আজকে না হয় ৫ বছর পরে উঠে আসবে। আমরা ৫ বছর পর হলেও এটার জবাব চাইবো। কেন চাইবো? আমি একজন ছাত্র নেতা, যে ক্যাম্পাসে আমি বড় হয়েছি, যেই ক্যাম্পাসে আমি শিক্ষা গ্রহণ করেছি, যেই ক্যাম্পাসে আমরা সাধারণ শিক্ষার্থীদের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি,
সেই 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 ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে আজকে যে আমাদের ছাত্র ভাই বন্ধুদের অ্যাডমিট কার্ড আটকে রেখে মব ভায়োলেন্স এর মাধ্যমে আতঙ্ক তৈরি করে এসব কিছু করা হচ্ছে। কলেজের কর্তৃপক্ষের যে ভূমিকা থাকার কথা ছিল, প্রশাসনিক যে সহযোগিতা নেওয়ার কথা ছিল, সেই সহযোগিতা উনি নিয়েছেন কিনা, আর এই এতগুলো যে শিক্ষার্থীর জীবন বিপন্ন হলো, এই দায়ভার কি শিক্ষা বোর্ড নেবে, না জাতীয় বিশ্ববিদ্যালয় নেবে, না কলেজ কর্তৃপক্ষ নেবে, এবং কোন কোন কারণে এই কলেজের এই মব ভায়োলেন্সটা আমাদের প্রশাসন বন্ধ করতে পারে নাই? এটা সঠিক জবাব নিশ্চয় ওনারা ভালো দিতে পারবেন। আর আপনারা দেখবেন আমরা আসলে ইউনূস প্রশাসনের কাছে বিচার চাওয়া মানে বোকামি। ইউনূস প্রশাসনের কাছে কোনো কিছু বলাটাই বোকামি। আমি কার কাছে বিচার চাইবো? ওখানে ওই দেশে তো সরকারই নাই। ওখানে তো একজন দখলদার বাহিনী আছে, যারা মব মব ভায়োলেন্স এর মাধ্যমে বিচার ব্যবস্থাকে কি করেছে, আজকে জিম্মি করে ফেলেছে। আমি কার কাছে বিচার চাইবো? কারো কাছে আমার বিচার চাওয়ার কোনো কিছু নেই। সে পরিবেশটুকু নেই। সে পরিবেশটুকু ধ্বংস করেছে ও মব সন্ত্রাসীরা। এজন্য এখন আপনি যেটাই বলুন, সচেতন নাগরিকের কথা বলছেন। সচেতন একজন আমি যদি সচেতন নাগরিকের ভূমিকায়ও যদি যাই, ছাত্রলীগ বাদ দিয়ে, সেই ক্ষেত্রে একটা সভ্য দেশের নাগরিক হিসেবে কোনো একটা শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, কোনো একটা শিক্ষার্থীর এডমিট কার্ড কোনো সন্ত্রাস বাহিনী আটকে রেখে দেবে, সেটা কখনো আমি সমর্থন করতে পারি না। তারপর এই এত কিছু জানার পরেও যেখানে একটা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ চুপচাপ থাকে, এবং যা কিছু জানার পর, এত কিছু জানার পরও যেখানে একটা লোকাল থানা চুপচাপ থাকে, এত কিছু জানার পরও যেখানে আমাদের সেনাবাহিনীরা চুপচাপ থাকে, এত কিছু জানার পরে যেখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিরা চুপে চাপে থাকে, তাহলে সেখানে বুঝতে হবে আসলে ওই দেশের কাঠামো, ওই দেশের আমাদের শিক্ষা ব্যবস্থার যে কাঠামো, সে কাঠামোটাই ভেঙে পড়েছে। কোনো না কোনো ভাবে আমরা কালো একটা ছায়ার দ্বারা পরিচালিত হচ্ছি, যার জন্য কোনোভাবে কারো কাছে কেউ কারো আস্থা নেই বলেই আমরা কারো কাছে এই বিচার দিতে পারছি না। আমরা জাস্ট সময়ের অপেক্ষা করছি, যেই সময়ে বাংলার আপামর ছাত্র জনতা জেগে উঠবে, এই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে আবারও আমরা স্বাধীন বাংলা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আবারও গঠন করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আর একটা প্রশ্ন, সবুজ, একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, একদম। আমরা জানি যে ছাত্রলীগের বিশেষ করে যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে বা যেভাবে বিভিন্ন জায়গায় ছাত্রলীগকে হত্যা করা হচ্ছে, আপনারা মানে সারা বাংলাদেশের ভাষায় যোগাযোগ আছে, এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে, কিন্তু আমরা দেখি না যে সেইভাবে বিচার বা যে সেইভাবে পুলিশ যারা অ্যারেস্ট বা যারা আজকে এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে না। এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি? দেখুন, আমাদের যদি সাংগঠনিক অবস্থান থেকে যদি বলুন, যখন একটা দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে শাসন ব্যবস্থা যখন সন্ত্রাস দ্বারা পরিচালিত হয়, তখন আপনাকে নিজের সেফটি নিজে ধারণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সেটা প্রথম কথা। যেহেতু আরো বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, এবং যাদের জন্য তাদের এত অ্যালার্জি, স্বাধীনতার সপক্ষের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতি তাদের যে ক্ষোভ, প্রতিহিংসা, এই প্রতিহিংসার কারণে আমাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমাদের দিক নির্দেশনা ছিল যে যে অবস্থানে আছে, সতর্ক অবস্থানে থেকে যাতে আমাদের স্বদেশের প্রতি অবিচার করা না হয়, স্বদেশের মানুষের প্রতি অবিচার না করা হয়, আমরা যতটুকু পারি নিজেকে সেফ রেখে আরেকজনকে আমরা কি করব, সহযোগিতা করব, সে প্রত্যয় নিয়ে আমাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশনা রয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের নেতাকর্মীদের নির্দেশনাটা, এখন যদি কোনো সন্ত্রাসী যদি সন্ত্রাসী কার্যক্রম চালায় এবং সে দেশের প্রশাসন যদি কোনো ভূমিকা না রাখতে পারে, সেক্ষেত্রে হয়তোবা জনগণকে সাথে নিয়ে আমাদের ছাত্র সংগঠন বলুন, আমলীগ বলুন, যুবলীগ বলুন, স্বেচ্ছাসেবক বলুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি ওখানে গেরিলা যুদ্ধের প্রয়োজন হয়, যদি মনে হয় যে আমাদেরকে এই সন্ত্রাস দমনের জন্য আবার গেরিলা যুদ্ধের ডাক দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা বাংলার আপামর জনতাকে সাথে নিয়ে, বাংলার জনগোষ্ঠী বুঝুক
কারা সন্ত্রাসবাদে বিশ্বাস করে, কারা মব সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষের অধিকার হনন করছে, সেটা বুঝে ওঠার পরেই আমরা সাধারণ জনতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আবার গেরিলা যুদ্ধের মাধ্যমে এই মব সন্ত্রাস বন্ধ করে আবার একটা সুশৃঙ্খল সার্বভৌম রাষ্ট্রের প্রশাসনকে আবার প্রশাসনের জায়গায় নিয়ে আসবো বলে আমি বিশ্বাস রাখি। এর আগে কোনোভাবেই আমাদেরকে, আমরা যদি সন্ত্রাসের এগেনস্টে যদি সন্ত্রাস যদি বন্ধ করতে হয়, তাহলে আমাদেরকে সন্ত্রাসী হয়ে যেতে হবে। আমরা ওই জায়গায় যাচ্ছি না। আমরা চাই একটা রাষ্ট্রের প্রতি সম্মান রেখে যেভাবে সাধারণ জনগণকে সাথে নিয়ে যেটা ভালো মনে হয় সেটাই আমরা করব আগামীতে। এটুকু আমাদের বিশ্বাস। ধন্যবাদ। ধন্যবাদ সবুজ, আবার আসবো আপনার কাছে। আমি যাব, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ। ফরিদ ভাই, আপনার স্বাগত জানাচ্ছি। ফরিদ ভাই, যে প্রশ্নটা আপনার শুরুতেই করতে চাই, আমরা দেখেছি যে আপনি ছিলেন সেই টক শোতে, মেজর আখতারুজ্জামান একটা কথা বলেছেন যে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধুর নাম যদি কেউ মুছে ফেলতে চায়, তাহলে বাংলাদেশের নামটা মুছতে হবে। যে মানে উনি কিন্তু বিএনপির সাংসদ, তিনি বাংলাদেশে থেকে এই উপলব্ধিটা হয়েছে, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছা যাবে না, এবং বাংলাদেশে থেকে নাম মুছতে হলে বাংলাদেশ নাম মুছতে হবে, তিনি এই কথা বলছেন। আমি এই ভিডিওটা হয়তো আপনাকে পরবর্তী দেখাতে পারবো। বলতেছি বাংলাদেশের বাস্তবতা, বর্তমান বাস্তবতায় আপনি কি মনে করছেন খুব শীঘ্রই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরছে? কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সেই সাথে জিয়া করিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের দেখা হলো। আমাদের প্রিয় ছাত্র নেতা এখানে উপস্থিত আছেন, সেই সাথে দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দিলাম না, কারণ এটা আপনার কাজ। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আপনার প্ল্যাটফর্মে আনেন এবং বাংলাদেশের মানুষকে সচেতন করেন, এটা আপনার দায়িত্ব। আমাদের নিয়ে আসেন, এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ দিই। জনগণ কাছে পৌঁছে দিতে আপনার দায়িত্ব আপনি নিজেই মনে করে নিয়েছেন। যাই হোক, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, সবসময় বরাবরের মতো এবারে করেছেন আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরছে কিনা। এই বিষয়ে আমি বলবো না যে খুব শীঘ্রই ফিরছে, এটা আমি বলতে চাচ্ছি না। আবার যারা মনে করে আওয়ামী লীগ 10 বছরে ফিরবে না, 5 বছরে ফিরবে না, 40 বছরে ফিরবে না, তাদের সাথে আমি একমত। আমি না, কোনো শুভ বুদ্ধি, সুস্থ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ এই কথার সাথে একমত হবে না যে আওয়ামী লীগ 20 বছরে ফিরবে না, 10 বছরে ফিরবে না, 5 বছরে ফিরবে না। রাজনীতি হচ্ছে দাবা খেলার মতো। আপনি যদি একটা ব্লান্ডার করেন, যারা দাবা খেলেন তারা আমার কথা বুঝতে পারবেন, যে বা বুঝেন যে দাবা খেলে একটা ব্লান্ডারই যথেষ্ট, আপনি নিশ্চিত জেতা গেম আপনি হেরে যাবেন। ঠিক যেটা আওয়ামী লীগের বেলায় ঘটেছে। আওয়ামী লীগ কিন্তু যারা মনে করে আওয়ামী লীগ এই কারণে হারছে ওই কারণে হারছে, এগুলো আমি বলতে রাজি না। আওয়ামী লীগ একটা ব্লান্ডার করেছে, সেই কোন ব্লান্ডার সেটা যে কোনো কিছু হতে পারে। ব্লান্ডারে তো দাবাতে যদি আপনি একটা ভুল চাল দেন, এক ভুল চালে আপনার পুরো খেলা নষ্ট হয়ে যেতে পারে, বাজিমাত হয়ে যেতে পারে। আওয়ামী লীগের বেলায় এটা ঘটেছে। তো যারা এখন মনে করতেছে ওই 1 সপ্তাহ যাবৎ রাজনীতি করে বা 36 দিন যাবৎ রাজনীতিতে যুক্ত হয়ে যদি মনে করে আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না, তারা বোকার স্বর্গে বাস করে, এটা বললেও বোধহয় কমতি হবে তাদের জন্য। এদের জন্য নতুন কোন শব্দ বাংলা ভাষায় জোগাড় করতে হবে। কারণ আমার স্পষ্ট মনে আছে, যখন 90 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা ছিল, আমরা সকালে শুনলাম, রাতেও আমরা জানি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতেছে। জিয়া ভাই এটা স্পষ্ট, আমার চেয়ে উনি ভালো বলতে পারবেন। আমারও স্পষ্ট মনে আছে, এই সকালে চলে আসতেছে ক্ষমতা, আমরা নিশ্চিত। ঘুম থেকে উঠে কি দেখলাম, যে আর খালেদা জিয়া প্রধানমন্ত্রী। এটা আমি 91 সালে কথা বললাম। 2001 সালে যখন আবার আওয়ামী লীগ আসলো, কিছু কম বুদ্ধি সম্পন্ন আওয়ামী লীগের নতুন কর্মী যারা বা নেতা, তারা বলেছিল আর কোনোদিন বিএনপি ক্ষমতায় আসবে। 96 ঠিক আওয়ামী লীগ চলে আসলো। আবার আওয়ামী লীগ যখন আসলে একই ভাষা প্রয়োগ করেছে, আমার বন্ধুরাই করেছে, আমি অন্যের কথা বলবো না, আমার আওয়ামী লীগ বিএনপির বন্ধুরা এগুলো বলতো। 2001 এসে তো বললো 40 বছরে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, তারা সকলেই জীবিত আছে যারা আমাকে এই কথা বলেছে। আমরা কি দেখলাম, 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং 16 বা 17 বছর ক্ষমতায় থাকলো। তো যারা এখন মনে করে যে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, এরা বোকার স্বর্গে বাস করে। এটা নতুন করে এটা বললাম যে শব্দ কম হয়। আওয়ামী লীগ তো অবশ্যই ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসবে? এই বাংলাদেশের নামের সাথে আওয়ামী লীগ জড়িত, বঙ্গবন্ধুর নামের সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই। কেউ যদি মনে করে শেখ হাসিনা মরে গেলে আওয়ামী লীগ শেষ, তাতেও আমি একমত না। অনেকেও কেউ বলে, আমি শুনি, যা শেখ হাসিনা মরে গেলে আর কে ক্ষমতায় আসবে, এই ধারণা ভুল। ওরকম বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বলছিল সপরিবারে নৃশংস হত্যাকাণ্ড ঘটনার পর এক শ্রেণীর লোক বলেছিল, এটা তখন তো আমি দেখি নাই, আমরা সিনিয়ররা বলছে, তখন অনেকে বলতো আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না। এই ধারণা ভুল। আওয়ামী লীগ হচ্ছে, যদি আমি সৈয়দ আশরাফ সাহেবের ভাষায় বলি, একটা অনুভূতি নিয়ে।
আমার ভাষায় যদি বলি, আমার সাধারণ ভাষায় আমি বলবো আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত। বঙ্গবন্ধু শব্দটা বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করতে পারবেন না। এটা আমার কথাও না, মেজর আখতারুজ্জামান যিনি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করেন নাই তিনি বলেছেন, এবং তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচক, কঠোর সমালোচক। এমনকি তিনি মব ভায়োলেন্সের পক্ষে কথা বলেন তার তার যুক্তিতে। সেই ব্যক্তিটিও বলেছেন যে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া যাবে না। রুমিন ফারহানা বিএনপির, এখন আমরা যদি শুধুমাত্র মানে আওয়ামী লীগের পক্ষে বলে দেখলে আবার বলবে এটা আমরা দালালি করতেছি। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদের জেনে রাখা উচিত যে বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধটা হয়েছে। অর্থাৎ আপনি বন যদি বলেন, অর্থাৎ জঙ্গলে গিয়ে যদি বলেন বন কই, বন তো আপনি খুঁজে পাবেন না। জঙ্গলের সমষ্টি হচ্ছে বন। তো আপনি বঙ্গবন্ধুকে যদি বলেন যে সে তো বৃক্ষ ছিল না, আরে ভাই বন, তিনি তো বৃক্ষ ছিলেন। বঙ্গবন্ধু তো বৃক্ষ, তিনি তো গাছ না, তিনি বৃক্ষ না, তিনি হচ্ছেন বন, মানে বৃক্ষের একটা সমষ্টি। এই জিনিসটা বুঝতে হবে। আপনি আপনি শেখ হাসিনার সমালোচনা 1000 বার করেন, বঙ্গবন্ধুর সমালোচনা 100 বার করেন, কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধুর সম্পর্কে ডক্টর হুমায়ুন আজাদের কড়া সমালোচনাও কিন্তু আছে। কিন্তু তিনি কি বলেছিলেন জানেন? আমি আমার জানা মতে এত সুন্দর প্রশংসা, এটা প্রশংসা না, বাস্তবতা, কেউ করতে পারে না, আওয়ামী লীগ না। তিনি বলেছিলেন যে বাংলার আকাশে একটি নক্ষত্র উদিত হয়েছিল, সেই নক্ষত্রটির নাম শেখ মুজিব। তিনি কিন্তু বঙ্গবন্ধু উচ্চারণ করেন নাই। এই কবিতাটা অনেকেই পড়ে নাই, ইভেন একটা বিএনপিরাও পড়ে নাই, আওয়ামী লীগেরও অনেকেই জানে না এই কবিতা। তিনি একটা কবিতা লিখেছিলেন বঙ্গবন্ধুর উপরে। তো আসলে তারা তো বিখ্যাত ব্যক্তি, তারা তাদের ভাষায় প্রকাশ করেছে। আমরা সাধারণ মানুষ, আমি কিন্তু বিএনপির অন্তত 100 জন লোককে চিনি যারা বঙ্গবন্ধু বলে উচ্চারণ করে, কর্মী থেকে নেতা। আমরা যদিও 2-1 জনকে দেখি। আমি তাদের বলেছিলাম আপনারা বিএনপি করেন, আপনারা বঙ্গবন্ধু বলেন কেন? চাকরি থাকবে না তো? বলছে ছোট ভাই বা বড় ভাই, চাকরি থাকে না, এরকম হয় মাঝে মাঝে। কিন্তু বঙ্গবন্ধু তো আমার ভাতিজা না, বঙ্গবন্ধু তো আমার ভাগিনা না, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। আমার কাছে জামাতের লোক নেতা বলেছে, কেন্দ্রীয় নেতা বলেছে, বিএনপির কেন্দ্রীয় নেতারা স্বীকার করেছে যে সব দলের সব আছে। আমি আপনার চ্যানেল বোধহয় কথাটা বলেছি, সব দলের সব আছে, কিন্তু সব দলের কিন্তু বঙ্গবন্ধু নাই। একটাই দল দাবি করে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। তো আপনি আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দিবেন না, বা আওয়ামী লীগ কতদিন পরে আসবে আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু আওয়ামী লীগ ফিরবে। আর আওয়ামী লীগকে ফিরতে হবে বাংলাদেশের জন্য। আওয়ামী লীগ ফিরে আসবে জনগণের জন্য, আসবেই। এটা আমি বলার জন্য বলতেছি না, এটা পরিস্থিতি বলতেছে। আপনি আওয়ামী লীগ 16 বছরে 400 কোটি টাকা একজন প্রধানমন্ত্রীর পিয়ন দুর্নীতি করেছে বা চুরি করেছে বলে আমরা শুনেছি খোদ প্রধানমন্ত্রীর মুখে। কিন্তু এখন আমরা কি দেখলাম? ওই যে কি আমি এই যে মল্লিক সবুজ, সুভাষ মল্লিক সবুজের যে বয়সী ছাত্র নেতা এখন ক্ষমতা, তার পিএ চুরি করেছে 200 কোটি টাকা। ওই সুভাষ মল্লিকের চেয়েও 2-4 বছরে কম হবে, এত বড় বড় দাড়ি রাখছে তো মনে হয় বড়। ওই যে কি যেন যুগ্ম আহ্বায়ক নাকি তানভীর সিদ্দিক, পরবেশ সাহেব 400 কোটি টাকা চুরি করেছে। শুনেন, আওয়ামী লীগের ভালো কাজের জন্য ক্ষমতায় আসবে না, তার খারাপ কাজের জন্য ক্ষমতায় আসবে না, ক্ষমতায় আনবে এরা। যেটা আওয়ামী লীগের 17 বছর 16 বছর লাগছে আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর দলের পিয়নের, সেটা তানভীর সিদ্দিকী আল্লাহর ওলি 36 দিন যাবত মাঠে থেকে সে মোটামুটি 400 কোটি টাকা ইনকাম করে ফেলেছে। তো আপনি এই জন্যই তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমি বলতেছি না আওয়ামী লীগ ফেরেস্তা, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে এই দেশের মানুষ। আপনি দেখতেছেন না জনগণের ভাষা? আওয়ামী লীগের ক্ষমতায় এই ছাত্র নেতা সবুজ আনবে না, আওয়ামী লীগের ক্ষমতায় এই যে সভাপতি এবং অ্যাক্টিভিস্ট আমাদের জিয়া করিম ভাই আনবেন না, তিনি আনবেন না। আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় আনবে। 71 সালে আওয়ামী লীগের লোক কি শুধু যুদ্ধ করছে, নেতৃত্ব দিয়েছে, কিন্তু যুদ্ধ করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যারা যুদ্ধ করেছিল তারা আওয়ামী লীগের দলীয় সদস্যপদ গ্রহণ করে নাই এবং এখনো করে না। আমি সারা দিনই বললাম তো, আমি অনেক ভিআইপি লোকের ফোন ধরতে পারি না, সময় পাই না, সরি টু সে, কিন্তু সাধারণ কৃষকের ফোন আমি ধরি। আমি রিক্সাওয়ালার ফোন ধরি, ওটা ভুল করি না 1 সেকেন্ড, কারণ তারা আমাকে ভালোবাসে, তাদের ভালোবাসার দাম অনেক, তাদের শ্রদ্ধার নাম অনেক, ভনিতা নাই, ধরতে পারছি। জিয়া করিম ভাই ফোন দিলে আমি যদি না ধরি উনি রাগ করবেন না, গুসা করবেন না, ভাববেন যে ফরিদ বুঝে বিজি আছে বা অন্য কোনো কারণ। কিন্তু একটা কৃষক যদি না ধরে সে মনে কষ্ট হবে, তাই আমি ওইটা আগে ধরি। জিয়া ভাইকে পরে ধরবো, আপনাকে এমনকি সম্পাদক সাহেব বা সুভাষকে আমি পরে ফোন দিব, ভাই আমি সরি। কিন্তু কৃষক সরি বুঝে না, সে যাকে ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে। এই ভালোবাসাটা গণমানুষের বঙ্গবন্ধুর প্রতি আছে, আওয়ামী লীগের প্রতি আছে। আওয়ামী লীগ মানে তো ওবায়দুল কাদের না, আওয়ামী লীগ মানে তো হাসান মাহমুদ, আওয়ামী লীগ মানে তো এই সবুজ সাহেব না, আমাদের ছাত্র নেতা। আওয়ামী লীগ মানে তো শুধু জিয়া করিম ভাই না ভাই,
ভুল ত্রুটি থাকবে, সব দলেরই ভুল ত্রুটি ছিল, আছে এবং থাকবে। পৃথিবীর সব দলেরই ভুল ত্রুটি থাকে, কিন্তু সেই ভুলটা একটা সময় তারা বুঝতে পারে এবং জনগণ বুঝতে পারে যে কাকে প্রয়োজন কাকে প্রয়োজন নয়। যারা মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বা অনেক দেরি করে আসবে, আমি তাদের সাথে একমত না। ঠিক যেমন যারা বলে শীঘ্রই চলে আসবে, শীঘ্রই আসলে আমি তো দোয়া করি আওয়ামী লীগ আরো কিছুদিন দেরি করুক। জনগণ বুঝতেছে, কিন্তু আমি জানি না আমাদের ছাত্র নেতা জিয়া ভাই কি মনে করে। আমি চাই আওয়ামী লীগ একটু দেরি করে আসুক, জনগণ বুঝতে পারুক যে আওয়ামী লীগের কেন দরকার। এরা জামাতের চরিত্র দেখে নেই, এরা সাথে, আমি কোনো দলের নাম নেওয়া আসলে ঠিক না, আমি যেহেতু শুধু সমালোচক আবার দলের পক্ষে চলে যাবে কারো। অনেকেই বলে যে আমি কেন দলের নাম নেই, আমার পক্ষে চলে যায়। আচ্ছা, দলের নাম নিলাম না। এই দেশের স্বাধীনতা বিরোধী কারা মানুষ চিনে গেছে, কিন্তু 5ই আগস্ট না আসলে কিন্তু আমরা অনেক চেহারা জানতে পারতাম না। 5ই আগস্ট না হলে জিয়া করিম ভাইকে আমি চিনতে পারতাম না, আমাকে জিয়া করিম ভাই চিনতে পারতো না। আমরা রূপক দাকে চিনতে পারতাম না, সবুজকে আমরা চিনতে পারতাম না। এখন আমাদের অনেক সবুজ, অনেক শেখ ফরিদ, অনেক জিয়া করিম, অনেক দীপক দা কিন্তু রূপ পাল্টে গেছে 5 তারিখের পর, আমরা দেখতে পারছি, তাই না ভাই? অনেকেই দেখতে পারছেন। আমার ধারণা ওই যে আমাদের ছাত্র নেতা আছে, তার অনেক রুমমেট ক্লাসমেট এই মুহূর্তে শিবিরে মিছিল করতেছে। জিয়া করিম ভাইয়ের অনেক কলিগ বন্ধু আত্মীয় স্বজন হয়তো এখন জামাতের মিছিল করতেছে। আমার সাথে যে ঘুমিয়েছে 4 তারিখ, আমার সাথে যে প্রগ্রেসিভ মানুষ, 5 তারিখে দেখলাম সে শিবিরের মিছিলে। আমি দেখেছি, আমি শেখ ফরিদ দেখেছি, যে সারাদিন বলতো, মানে মুখে তার ফেনা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, অথচ 5 তারিখে আমি দেখলাম জামাতের, শিবিরের না, জামাতের মিছিলে। তো এগুলো দরকার ছিল। 5 তারিখকে আপনি শুধুমাত্র, অনেকে আগে আমিও ভাবতাম দেশের সর্বনাশ হয়েছে, কিন্তু আমি মনে করি 5 তারিখ বাংলাদেশের মানুষের জন্য একদিন আশীর্বাদ রূপে ফিরে আসবে। কারণ অনেক সময় কিন্তু অনেক অভিশাপ সাপে পরে পরিণত হয়। বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, মাঝখানে আর নাই। এটা এখন দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে। আর রাজনৈতিক নেতা ছাড়া যে দেশ চলে না তাও প্রমাণ হয়ে যাচ্ছে। যারা মনে করেন ডক্টর ইউনূস হচ্ছেন মহামানব, নবী রাসূলের সব বড় কিছু হয়ে গেছে, পারে না তো শুধু তার খোদা ডিক্লেয়ার দেওয়া বাদ রেখেছে, আই এম সরি টু সে, এটাই শুধু ডিক্লেয়ার দেওয়া বাদ রেখেছে। কালকে দেখলাম জামাতের এক নেতা বলতেছে নীতি মার্কা, মানে দাড়িপাল্লা মার্কা হেরে গেলে আল্লাহ হেরে যাবে। এইরকম এই দেশে মানুষ বক্তব্য দেয়, এইরকম বক্তব্য দেয় যে আল্লাহ হেরে যাবে, কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে। মানে তারা ইসলাম ও কোরআনকে কত নিচু করে ফেললো, কত হালকা করে ফেললো। এগুলো আমরা বললে কিন্তু আবার মামলা মোকদ্দমা হয়ে যেত, কিন্তু তারা বলতেছে। তবে আসলে এই দেশের জনগণ একটা ধোঁয়াশার মধ্যে। অনেকেই, অন্তত 200 লোক আমাকে ফোন করেছে যারা এই আন্দোলনে জড়িত ছিল, তারা বলেছে ফরিদ আপনি ঠিক ছিলেন, বা ফরিদ তুমি ঠিক ছিলা। কারণ হলো যে তুমি শুরু থেকে না, যখনই আন্দোলন শুরু হয় তখন থেকে আমি বলছি এটা মৌলবাদীদের আন্দোলন। বলতে ফরিদ তুমি তুমি ঠিক ছিলা, আমরা বুঝতে পারি নাই। এটা আমার কথা না, আপনারা কেউ চাইলে, আমি যেহেতু ব্যক্তিগত কারো কথা প্রকাশ করি না রেকর্ডে, এটা নীতি বিরুদ্ধ, আপনারা চাইলেও যারা আন্দোলন করে তাদের কাছে ফোন করে জানতে পারেন। আমি শিওর 100 জনের মধ্যে 50 জন আপনাকে বলবে তারা ভুল করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন দেশের অর্থনীতি নেই, ধ্বংস হয়ে গেছে, দেশের বাণিজ্য নাই, দেশের, এই দেশে আমি পরশুদিনের কথা বলতেছি, লাওসের ভিসা দেয় না। লাওস পৃথিবীর সবচেয়ে পুরেস্ট কান্ট্রি, লাওসের ভিসা দিচ্ছে না। যে দেশ ছিল ভিসা ফ্রি, মানে নো পোর্ট এন্ট্রি, নো অনলাইন ভিসা, এখন গিয়ে দেখি সেখানে পোর্ট এন্ট্রি লেখা, মানে কি ডিমোশনে আমরা। ভিয়েতনাম ছিল পোর্ট এন্ট্রি, সেটা এখন ই ভিসা। কম্বোডিয়া ছিল ই ভিসা, সেটা এখন পোর্ট এন্ট্রি, সরি সেটা এখন ভিসা নিয়ে যেতে হবে। ভিয়েতনাম তো বন্ধ। তো একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আপনি দেখেন দেশের কোনো ব্যবসায়ী বিনিয়োগ করতেছে না, শিক্ষা ধ্বংস, অর্থনীতি ধ্বংস, ব্যাংক ধ্বংস, শেয়ার বাজার ধ্বংস। সালমান এফ রহমানের নিজে 2.5 লক্ষ কোটি টাকার মালিক আগেই ছিলেন, আওয়ামী লীগ ক্ষমতা আসার আগেও তার 2 লাখ কোটি টাকা ছিল। সেই সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি আওয়ামী লীগের সাথে দরবেশ, আমিও সমালোচনা করেছি যে লাখো কোটি টাকা মেরে দিয়েছেন। এখন 1 লাখ কোটি টাকা কারা নিল? এখন 1 লাখ কোটি তো জিয়া ভাই নেয় নাই, এখন 1 লাখ কোটি টাকা তো এই ছাত্র নেতা নেয় নাই। আর আমি তো নেওয়ার প্রশ্নই আসে না, সুযোগ নাই আমাদের। টাকাগুলো কে নিল? তো আপনি আওয়ামী লীগ ফিরতে, যারা কখন ফিরবে এটা যেহেতু আপনার প্রশ্নের বাইরে যেতে পারতেছি না, আওয়ামী লীগ ফিরবে, ফিরতে হবেই। না হয় জনগণ এই দেশের আওয়ামী লীগকে ফিরাবে। আওয়ামী লীগ ফেরাতে পারবে কিনা সেটা যে কেউ সন্দেহ করতে পারে, কিন্তু আমি সাধারণ জনগণের মুখপাত্র হিসেবে আমি তো কথা বলি বিভিন্ন পেশার মানুষের সাথে। আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণই ফেরাবে। ওই কোনো এনসিপি গ্যাং, জামাত গ্যাং বা স্বাধীনতা বিরোধী গ্যাং তাদের রাজনৈতিক বক্তব্য দেয়, বিএনপি তাদের রাজনৈতিক বক্তব্য দেয়, আবার আওয়ামী লীগ যদি বলে এখনই ক্ষমতায় আসতেছি সেটাও রাজনৈতিক বক্তব্য, ওইটা আলাদা বিষয়। কিন্তু রিয়ালিটি হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে, জনগণ তাকে নিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। জি ফরিদ ভাই, একটা প্রশ্ন, মানে আমাদের টক শোতে এসে কথা বলেন,
একজন আওয়ামী লীগ নেতা বলেন, সমর্থক বলেন, পেশাজীবী নেতা বলেন, উনি ফজলুর রহমান ভাই একটা প্রোগ্রামে মুস্তফা মহসিন মন্টু ভাইয়ের সুখ সভাতে গিয়েছিলেন এবং উনি স্লোগান দিয়েছিলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সেই স্লোগানের কারণে ওনাকে থানায় ডেকে নেওয়া হয়েছে, ডেকে নিয়ে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, কেন জয় বাংলা স্লোগান দিলেন, আপনি বলছেন আওয়ামী লীগ ফিরবে। এইভাবে যদি প্রশাসন থেকে সরাসরি ডেকে নিয়ে মানসিক নির্যাতন করা হয়, তাকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে সে যাতে এই কাজগুলা বা এর সাথে জড়িত না হয়, আপনি কিভাবে বলবেন যে আওয়ামী লীগ আসবে আবার? আমি তো এই ঘটনা শুনেছি যে হুমকি দিয়েছে, প্রশাসন ডেকে নিয়েছে জানি না, যদি ডেকে নিয়ে থাকা, যেহেতু আপনি তথ্য ডেকে নিয়ে তাহলে আমি আমার সাথে কথা হয়েছে। আমি আপনাকে বলি, যেহেতু প্রমাণিত, তাহলে আমি আমার জবাব দিই, এটার কি ইফেক্ট হবে, ওনারা কি বলবেন আমি জানি না, দলীয় কোণ থেকে তারা কি বিচার করবে। আমি সমালোচক হিসেবে, আলোচক হিসেবে বলতে চাই, এই কাজটা আওয়ামী লীগের 100 ভাগ ফেভারে গেছে, 100 ভাগ। আপনি যেটা বললেন, শুনেন, আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল, আওয়ামী লীগ না, যে কোনো দলকে আপনি যত ঠেকাবেন, যত দেয়ালে ঠেকাবেন, সেই দলটা সামনে চলে আসবে। স্বাধীন বাংলাদেশে আপনি যদি জয় বাংলা স্লোগান না দিতে পারেন, আমার হাসি আসতেছে, কিন্তু প্রশাসন ডেকে নিয়ে গেছে, সেই প্রশাসনের লোকটা কত বড় নির্বোধ, নিশ্চয়ই সে ডেকে নাই, ওই স্থানীয় বা ওই অঞ্চলের কোন বিএনপি নেতা পাঠিয়েছে। আমি বলি, একটা থানার ওসি ডেকে নিয়ে গেছেন, ওসি উনি খোলামেলা বলছেন ভাই আমাদের কিছু করার নাই, উপর মহলের নির্দেশ। সেটাই বলতেছি, একটা ওসি এত বোকা নয় এই কথা বলবে, বা ডিসি এত বোকা নয়, এটা রাজনৈতিক যারা এটা করেছে। বরং এই যে আমাদের মাধ্যমে প্রকাশ হলো না, কথাটা প্রকাশ তো হয়ে গেল, কেউ না কেউ আমরা জানলাম, এই কারণে ওই আওয়ামী লীগের প্রতি সিম্পেথি বাড়বে। আপনি স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগানকে আপনি নিষেধ করেন, এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? জয় বাংলা স্লোগান তো আওয়ামী লীগের না ভাই, এইটা তো মুক্তিযুদ্ধের স্লোগান, আপনি এটাকে নিষিদ্ধ করবেন? আপনি কে? এগুলোর প্রতিফল ভোগ করতে হবে। এগুলোর মানে আমি আমি অনেকে আওয়ামী লীগ বলে যে, আমি একটা কথা বলি যে আওয়ামী লীগ ফিরবে ভয়ানক। অনেক আওয়ামী লীগ নেতা আমাকে মেসেজ করে বা ফোন করে, অনেক ছাত্রলীগ নেতাও লিখে, একজন তো সরাসরি পোস্টই দিয়েছে, ছাত্রলীগের ওনাদের এক বড় নেতা, যে না আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরবে, ভাই এগুলো বললেন না, আমাদের সমস্যা হবে। আমি না, আপনি এই কথা বলে ক্ষমতা আসতে পারবেন না। আওয়ামী লীগ কিভাবে ভরসা হয়ে ফিরবে যদি আপনি তাকে জয় বাংলা স্লোগান না দিতে দেন? সে তো ভয়ানক হয়ে ফিরবে। আপনি 32 নম্বর বাড়ি ভেঙে দিয়ে আপনি যদি বলেন আওয়ামী লীগ, এই ছাত্রলীগ নেতা যদি ভরসায় ফিরতেও চায়, তার কর্মীরা তো ভরসায় ফিরবে না। জিয়া ভাই যদি তার কর্মীদের, আওয়ামী লীগের নেতা সাধারণ কর্মীদের যদি বলে ভাই তোমরা ভরসায় ফিরবে না, আওয়ামী লীগের নেতারা যখন দেখবে তাদের চোখের সামনে ভেসে উঠবে তার কাছে 32 নম্বর ভেঙে দিয়েছে, এটা মেনে নিবে না। আমি মেনে নিতে পারি না, আমি তো আওয়ামী লীগ করি না ভাই, আমি তো 32 নম্বর ভেঙে ফেলেছে, এটা মেনে নেইনি। এই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করতে চেয়েছে, আমি তো এটা মেনে নেইনি, আমি নিব না। আপনি কে বাংলাদেশের জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিবেন? এই দুঃসাহস আপনাকে কে দিল? যারা এগুলো বলছে, যারা বলতেছে, এরা পরিণতি জানে না, তারাই পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে। যারা জয় বাংলা স্লোগানকে, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিতে চায়, বাংলাদেশ যদি থাকে, তাদের নাম ইতিহাস থেকে মুছে যাবে। আপনি জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে গিয়ে আপনি টিকতে পারবেন না, ইতিহাস আপনাকে মেনে নিবে না, বাংলাদেশ আপনাকে মেনে নিবে না। সাময়িক ক্ষমতার মোহে অনেক কিছুই বলা যায়। আমরা এই যে ছাত্রলীগের ওই যে ও তো একজন কেন্দ্রীয় নেতা, সেটা যে পদে থাকে আমার মনে নাই, ওর যে সামসারা ছিল, তাদের প্রাপটে কিন্তু এলাকায় চলা যায় নাই, যায় না এক সময়, এটা সত্য। ও না, ওর সামসাদের কথায় এলাকা চলছে, তারা তো নাই এখন মাঠে। তো যারা এখন জয় বাংলা নিষিদ্ধ করতে চায়, তাদের কিন্তু দেশ চিরতরে ছাড়তে হবে, আর না হলে দাসখত দিয়ে থাকতে হবে। জয় বাংলা স্লোগান যারা নিষিদ্ধ চায়, তারা তো এই দেশের স্বাধীনতা মানে না। আমি বিশ্বাস করি না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আপনি গণতন্ত্র নাই বললেন, এই বলে ক্ষমতা আপনি শেখ হাসিনার সরকারকে, আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগ দলীয় 14 দলীয় জোট সরকারকে উচ্ছেদ করলেন, এই বলে যে গণতন্ত্র নাই। এখন আপনি ভোট দিতে ভয় পান কেন? ভোট করতে ভয় পান কেন? আসলেন গণতন্ত্রের কথা বলে, ভালো কথা, আওয়ামী লীগ স্বৈরাচার, ভোট দেন, আপনি ভোট করেন। আওয়ামী লীগ তো মাঠে নাই, ভোট করতে ভয় কিসের? যারা বলে আওয়ামী লীগ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তো নির্বাচনে আসতে ভয় পাইতেছে। এতেই তো প্রমাণ হয় যে আওয়ামী লীগ ফিরবে। আপনার কথা এবার ফিরে আসলাম। আর জয় বাংলা নিষিদ্ধ স্লোগানের জন্য যে তাকে ডেকে নিয়ে গেছে এবং তাকে থ্রেট করেছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং যারা থ্রেট করিয়েছে ওসিকে দিয়ে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে বাংলাদেশে টিকতে পারবেন না, আপনার রাজনীতি টিকবে না। কারণ কারণ এই 10 মাসে এমন কিছু ঘটেছে যে বাংলাদেশের জনগণ এত অতিষ্ঠ হয়ে গেছে যে এই বাংলাদেশের মানুষ লগি বৈঠা নিয়ে আবার জয় বাংলা স্লোগান দিবে, আওয়ামী লীগ লাগবে না।
ছাত্রলীগ লাগবে না, জিয়া ভাই লাগবে না, ছাত্ররা লাগবে না। আর জয় বাংলা স্লোগান আপনি নিষিদ্ধ করবেন এই স্বাধীন বাংলাদেশ, এটা আমরা মেনে নিব? কেউ মেনে নিবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফারুক ভাই। আমরা আসলে একটু ওয়েট করতেছিলাম, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুক ভাই সংযুক্ত হবেন। আমি ওনাকে লিঙ্ক পাঠাইছি, আমি ওয়েট করতেছিলাম, এর জন্য একটু লম্বা করলাম আপনার বক্তব্য। আমি একটু ফারুক ভাই আশা করতে যে আসবেন। আমি যাচ্ছি আমাদের সাথে জিয়া করিম ভাই, যিনি প্রকৌশলী ও মানবাধিকার সংগঠক। জিয়া ভাই, আমি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে যে এই 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর কেন আজকে আওয়ামী লীগের এই অবস্থাটা হলো, এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের যেহেতু মানবাধিকার কর্মী সংগঠক আপনি, বাংলাদেশে যা হচ্ছে এটাকে মানবাধিকারের মানে কোন সঙ্গে সংজ্ঞায়িত করবেন? এখন যে নির্যাতন হচ্ছে রাজনীতির নামে, মব সন্ত্রাস হচ্ছে, এই বিষয়গুলো কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং আমার সঙ্গে যারা আলোচক আছে, ফরিদ ভাই অসংখ্য ধন্যবাদ, এবং সুভাষ সবুজ আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন এবং দেখবেন। তো আপনি দুইটি প্রশ্ন করেছেন যে 15 বছর বা 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কেন এই অবস্থা? আপনাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো যে অবস্থায় ছিল এত বৎসর শাসন করার পরেও কেন এই অবস্থা হয়ে যাবে? যেটা ফরিদ ভাই কিছুটা আলোকপাত করেছেন যে দাবার গুটির যখন চাল দেওয়া হয়, একটা গুটি চাল যদি ভুল হয়, সেই ভুলের মাশুল দিতে হয় সবাইকে। আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা কি মানে বাংলাদেশ আওয়ামী লীগ কি তৃণমূলের কতটা মূল্যায়ন করেছে? তার যাদের ত্যাগী নেতা ছিল, সুবিধাবাদীরা কি আওয়ামী লীগের ভেতরে ছিল? হ্যাঁ, সুবিধাবাদীরা, খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছিল। যে মনোরঞ্জন ধরকে বঙ্গবন্ধু আম দাদা বলে সম্বোধন করতেন, উনি এই ইন্ডেমনিটি টি লিখেছিলেন। উনি মন্ত্রিসভায় ছিলেন, মোস্তাকের মন্ত্রিসভায় ছিলেন। এই মোস্তাকরা, অথবা যদি দেখেন যে মীর জাফর আ আ আপনার কাছাকাছি লোক ছিল। আম তো এইগুলি মীর জাফররা সারা জীবন কাছেই থাকে, দূরে থাকে না। তো এইগুলি বুঝতে হবে যে আমি কাকে আমার কাছে রাখবো। সবাই সৈয়দ আশরাফ হয় না। সবাই জিল্লুর রহমান হয় না। যখন ২০০৭ সালে আপনি জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন জিল্লুর রহমান সাহেব, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায়। সেই মানুষটা কিভাবে বঙ্গবন্ধুর কন্যার অবর্তমানে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনকে আগলে রেখেছিলেন, অথবা সৈয়দ আশরাফ, যারা কোনো কিছুর কাছে মাথা নত করেনি। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা দেশ গঠন নিয়ে ব্যস্ত ছিলেন। তো দেশ গঠনের থাকার জন্য ওনার দায়িত্ব ছিল সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক, তারা বিভিন্ন জেলা, উপজেলা বা থানা বা ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো করেছেন। এই কমিটি, আমি বলব যে কমিটি যারা করেছেন এবং যারা দিয়েছেন, তারা তৃণমূল যে নেতৃত্ব, বা তৃণমূলে যাদের জনপ্রিয়তা আছে তাদের দিকে তারা নজর দেননি, বা সংগঠনকে সুসংগঠিত কিভাবে করা যায় এ ব্যাপারেও কোনো কোনো খেয়াল রাখেননি। ধরেন, আপনাদের মনে থাকার কথা, ফরিদ ভাই হয়তো আরো জানবেন, কাকমারি সম্মেলন যেখানে হয়, যেখানে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়, মজলুম জননেতা ভাসানী সাহেব সভাপতি নির্বাচিত হয়। ওই সম্মেলনে বঙ্গবন্ধু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বলেন যে আমি দল চালাতে গেলে আমার মন্ত্রিত্ব থাকা যাবে না। সো বঙ্গবন্ধু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দলের জন্য একেবারে সম্পূর্ণ 100% সময় দলের জন্য দেন। এবং বঙ্গবন্ধুর আরেকটা গুণ ছিল যে উনি সমস্ত জায়গায় কর্মীদের চিনতেন, নাম জানতেন। যার একবার নাম শুনতেন তার নাম মনে। এখন আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছিলেন, তারা কি এই ব্যাপারগুলি দেখেছেন? অথবা ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিলেন, আমি সবুজকে ক্রিটিসাইজ করছি না, সবুজ ছাত্রলীগ করে এসছে, ছাত্রলীগ যারা শিবির করত, তারা বলছে যে তারা ছাত্রলীগের কমিটিতে ছিল।
এই মানুষগুলো ছাত্রলীগে আমি যদি দেখি যে আমার সঙ্গে যারা যারা মিছিল করছে তারা কেউ হেলমেট পরছে, কেউ পর্দা নেকাব পরছে, বা কেউ কেউ মাস্ক পরে মিছিল করছে, তার মানে কিছু কারণ আছে বা কিছু যুক্তি আছে তাদের যে এইগুলি লোকগুলি কেন আমাদের ভেতরে আসে। এবং শিবির বলছে যে তারা এইগুলি করেছে যাতে তাদের চিহ্নিত না করা যায়। অপরাধগুলি অন্যরা করে গেছে, দোষটা কার হয়েছে? ছাত্রলীগের উপরে দোষ এসছে। আপনি যদি দেখেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে আলোচিত যে হত্যাকাণ্ড, আবরার হত্যাকাণ্ড, এইটার সঙ্গে যারা যুক্ত ছিল এবং যাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, তাদের কেসটা কে পার্সু করেছে, কেসটা কে লড়েছে? তাদের কেসটা লড়েছিল শিশির মনির, একসময় শিবিরের সভাপতি, বর্তমানে জামাত নেতা। এবং তাদের কয়েকজনের ফাঁসির আদেশ ছিল এবং তারা কন্ডেম ছিল। তারা এই গত আগস্টের পরে তারা যেখান থেকে উধাও। তো এই আপনাদের তো তখনই বোঝা উচিত ছিল যে যেহেতু এইটা শিবির কখনোই ছাত্রলীগকে বা আওয়ামী লীগকে বা স্বাধীনতার পক্ষের কোনো শক্তিকে ডিফেন্ড করবে না। আমি মাঝে মাঝে আমি দেখি, আমি যখন আমি আন্দাজ করতে পেরেছিলাম, আমি যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় লোক নিয়োগ দেওয়া হচ্ছে, সেইটা শিবির অথবা ছাত্র দলের নেতৃবৃন্দকে, তখন আমার মনে হয়েছে যে এই যদি আওয়ামী লীগ সরে, এটার ভয়াবহতা ৭৫-এর চেয়ে আরো বেশি বীভৎস হবে, এবং সেইটাই হয়েছে। আপনাকে সিম্পল একটা জিনিস বলি, বাংলাদেশ বেতারে আগুন দেওয়া আছে, বেতারের চিফ ইঞ্জিনিয়ার কে ছিল তা কি জানেন? যে এর আগে তথ্যমন্ত্রী কে ছিল, পররাষ্ট্রমন্ত্রী যিনি, উনি ওই লোকগুলিকেই আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে গেছেন। অথবা বাংলাদেশ বেতার এবং টেলিভিশন দুইটার চিফ ইঞ্জিনিয়ার ছিল শিবির থেকে আসা লোকজন। এবং এর বাইরেও বিভিন্ন জায়গা কি পয়েন্টগুলিতে লোক নিয়োগ দেওয়া হয়েছে, সেইগুলো শিবির এবং বিএনপির ডেডিকেটেড কর্মী। একজন ডিক্সি ডিন নামে একজন লিখেছেন, অনেক আজে বাজে মন্তব্য করেছেন। আপনি জানি না আপনি ছাত্রলীগ বা ছাত্র দল বা শিবির বা এনসিপি যেটা করেন, আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই ভাইয়া, যে অথবা আমার ছেলের বয়সী হবেন, একটু দেখে নেবেন যে ২০০১ থেকে ২০০৫ সালে বাংলাদেশ কেমন ছিল। আপনাকে কিছু জিনিস একটু তুলে ধরতে চাই, আমাকে একটু সময় দিন। টার্গেট করে এই যে মাইনরিটি কমিউনিটির পরে হামলা হয়েছে, আহমেদী কমিউনিটির পরে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পরে বাগেরহাট ডিস্ট্রিক্ট, বরিশাল ডিস্ট্রিক্ট, ভোলা ডিস্ট্রিক্ট, বরগুনা ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, চিটাং ডিস্ট্রিক্ট, ফেনী ডিস্ট্রিক্ট, গাজীপুর ডিস্ট্রিক্ট, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, যশোর ডিস্ট্রিক্ট, খুলনা, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ, নাটোর, নারায়ণগঞ্জ, নরসিংদী, পিরোজপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় মাইনরিটিদের বাড়িঘর পোড়ানো হয়েছে। এইটা কোন ধর্মে বলে রে ভাই? ২০০০-এর উপরে মাইনরিটি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, তার ভিতরে ৭ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত বাদ যায়নি। এখনো কয়েকদিন আগে দেখলাম ৮ বছরের শিশুকে বলাৎকার করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এইটা যার জন্য আপনার ভাষা এই ধরনের, আপনার নামটা, যে আপনি যদি মুসলমান হন, যে ধর্মের বিশ্বাসী হন, আপনার এই ধরনের তো কথা বলা কথা না। আপনি যদি অন্যায় দেখেন, প্রতিবাদ করেন। আমি বলি যে আওয়ামী লীগের যারা অন্যায়, যদি কেউ অপরাধ করে থাকে, তাদের বিচার করা হোক, আমি সেই বিচারের প্রতিবাদ করব না। কিন্তু যারা অপরাধ করেনি, সেই অপরাধের কেন বাকিরা সাজা নেবে? বাংলাদেশ আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে ২০০১ সালে, সেটার পরিমাণ ছিল অলমোস্ট ৪১%। আর অন্যান্য যদি দল মহাজোটের কথা চিন্তা করেন, ৫০ থেকে তার চাইতে বেশি। একটা দেশকে যদি পেছনের দিকে ফেলে দিতে হয়, তাহলে দুইটা জিনিস মূলত করা দরকার। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে তার শিক্ষা, আর একটা হচ্ছে তার আইন শৃঙ্খলা। দেখেন, যেখান থেকে বাংলাদেশ আর্ম ফোর্স থেকে শুরু করে তাদের অনেক অবদান স্বাধীনতা সংগ্রামের সময়, এবং প্রথম প্রতিবাদ এসেছিল ইপিআর থেকে। কেন এই জুলাই আন্দোলনরা প্রথমে পুলিশের পর অ্যাটাক করলো? কারণ ইপিআরই বর্তমান পুলিশ, এদের পরে ওই কারণেই তাদের পরে আক্রমণ করা হলো,
যে যাতে স্বাধীনতার বিপক্ষের শক্তি পুলিশের পর আক্রমণ, ওই কারণে যেহেতু পুলিশ স্বাধীনতার পক্ষে লড়েছিল 1971 সালে। এরপর আসেন যে আইন, তার জন্য পুলিশের যখন মেরুদণ্ড ভেঙে দিবেন তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে। সেজন্য তারা পুলিশের পর আক্রমণ চালালো, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হলো, তারা এটা ওপেনলি বলছে। আরেকটা আসেন এরপরে শিক্ষা ক্ষেত্রে, এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষার পরিবেশ নেই, মানুষ ছাত্ররা ক্লাসরুমে ফিরেনি, ছাত্রদের একটি অংশ এখন মববাজি করছে, চাঁদাবাজি করছে। ফরিদ ভাই কিছুটা বলেছেন যে এই 3 মাস থেকে 6 মাসের ভিতর তারা কেউ 400 কোটি টাকা, 311 কোটি টাকা, তো এইটা যদি হিসাব করেন তাহলে দেখেন 15-16 বছরে তাদের কিভাবে করবে। এবং এই দুইটা করলেই দেশটা ধ্বংস হয়ে যাবে। শিক্ষা ক্ষেত্রে হবে না, শিক্ষা আগাবে না, শিক্ষা না আগালে দেশ ধ্বংস হবে। তো এখন আরেকটা জিনিস বলেছেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এখন যদি আপনার বাক স্বাধীনতা না থাকে তাহলে মানবাধিকার লঙ্ঘন থাকবে। আপনাদের মনে থাকার কথা যে বর্তমান যুক্তরাষ্ট্র যে গোয়েন্দাদের প্রধান তুলসী গ্যাবার্ড, ওনার সাক্ষাৎকারে উনি বারবার বলেছেন বাংলাদেশে মাইনরিটি থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য মাইনরিটিদের উপরে হামলা মামলা এগুলো হচ্ছে, এইগুলোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং সহ সবাই। আমরা এই সরকার, ইউনূস সরকার আসার পরে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সেগুলোর জন্য আমরা বিভিন্ন ফোরামে কথা বলেছি। যুক্তরাষ্ট্রের যে সেনেট কংগ্রেসে একটা হিয়ারিং হয়েছে, সেখানে দেখানো হয়েছে। আপনারা জানেন তানিয়া আমির এবং রাহান রশিদ সহ ওরা মানবাধিকার যে সংগঠন আছে এবং ইউনাইটেড নেশনসের মানবাধিকার যে ভরকার তুর্ক যেটার প্রতিনিধিত্ব করেন, সেখানেও দেখানো হয়েছে, সেখানেও এই ব্যাপারে প্রতিবেদন আছে। এর ভেতরেও কিছুদিন আগে সাংবাদিকদের পরে যে হামলা মামলা হয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং একটা সেমিনারের ব্যবস্থা করা হয়েছিল। এইগুলি আমরা সবসময় তুলে ধরি, পৃথিবীর যেখানেই হোক, সেইটা পশ্চাত্যের কোনো দেশে হোক আর যেখানেই হোক, মানবতা যেখানে লঙ্ঘন হবে সেখানে আমরা কথা বলি এবং বলবো। এই ব্যাপারে আমাদের মুখ বন্ধ রাখবো না। আমরা চাই, যেটা দেখেন জুলাইয়ে আন্দোলন হয়েছে, ছাত্র যদি মারা যেয়ে থাকে সেটা তো বঙ্গবন্ধু কন্যা বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আমরাও বলি সমস্ত হত্যাকাণ্ডের বিচার হতে হবে, কিন্তু তারপরে আমরা কি দেখলাম, একটা ইন্ডেমনিটি হলো, যেটা 75-এর পরে একটা ইন্ডেমনিটি ছিল। সেই ইন্ডেমনিটিটা 1979 সালে জিয়াউর রহমান সংসদে পাশ করালেন এবং সেইটা পার্ট অফ দ্য কনস্টিটিউশন ল হয়ে গেল, যার জন্য বঙ্গবন্ধুর হত্যার কোনো ফৌজদারি বা কোনো কিছু কোনো কেস হয়নি, কারণ ওই ইন্ডেমনিটির মাধ্যমে সেই কেসটা বন্ধ করে দেওয়া হলো। এখনো সেই একইভাবে ইউনূস সাহেবও একটা ইন্ডেমনিটি দিয়েছেন। যারা মানবতার কথা বলেন, যিনি এখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে সম্ভবত আদিলুর রহমান, তারা তো কোনো কথা বলছেন না, তারা এখনো মুখ বন্ধ করে আছেন, এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়ে যাচ্ছেন। তাদের ইউনূস সাহেবের যে প্রেস সচিব, উনি বলেছেন যে এটা তো মব না, এটা তার প্রেশার গ্রুপ। এটা একটা মানুষকে, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভাত খাওয়ার নাম করে ডেকে নিয়ে একজন মানুষকে কিভাবে নির্বিচারে হত্যা করা হলো, এর চেয়ে জঘন্য জিনিস আর করা কিভাবে হতে পারে? অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রলীগের একজন কর্মীকে হত্যা করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন, সে ছাত্রলীগ করতো, পরবর্তীতে সে চাকরি করত, তাকে দিনে দুপুরে শিবিরের কর্মীরা হত্যা করলো। এই কাজগুলি তো অহরহ চলছে। অথবা যেখানে রুমিন ফারানার মাঝে মাঝেই বলেন আমরা সন্ধ্যা 7টার পরে বেরোতে ভয় পাই, কারণ সেখানে বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা নেই। এবং কারণ বাংলাদেশের যে প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পদ পজিশন দেওয়া হলো, তার ভিতরে যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের, তিনি ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। উনি যখন বললেন যে বাংলাদেশে যে জুলাই অগাস্টে হত্যাকাণ্ড হয়েছে সেখানে 7.62 মিলিমিটার বুলেট ইউজ করা হয়েছে এবং তিনি ওই ব্যাপারগুলি তদন্ত করবেন, তখন দেখা হলো পরের দিন ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে অন্য আর একজনকে নিয়ে আসা হলো। কারণ
উনি যাকে নিয়ে আসা হলো উনি লেফটেন্যান্ট জেনারেল একজন, উনি 3 স্টার জেনারেল, কিন্তু উনি এই ব্যাপারে কোনো কানেই তুললেন না এবং এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো তদন্ত হয়নি। এবং কিছুদিন আগে দেখেছেন এখন একজন উপদেষ্টা আছেন সজীব ভুইয়া, উনি এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন, তখন ওনার কাছে 7.62 মিলিমিটার বুলেট পাওয়া গেছে। বাংলাদেশের প্রচলিত আইনে যেটা বলে সেটা হচ্ছে যে একজন মানুষ যদি তার জীবনের নিরাপত্তা থাকে এবং সে যদি 3 বছর 2 লাখ টাকা ট্যাক্স, প্রতি মাস 2 লাখ টাকা করে ট্যাক্স দেখায়, ট্যাক্স ইনকাম দেখায়, ট্যাক্স দেয়, তাহলে সে এবং একটা অস্ত্র রাখার জন্য আবেদন করতে পারে, তখন গভর্নমেন্ট সেই ব্যাপারে তদন্ত করে তাকে অস্ত্র দিতে পারে। কিন্তু তারা তো এটা বাংলাদেশের কনস্টিটিউশন বা ল ভায়োলেশন করছে। আপনাদের জানা থাকার কথা, আওয়ামী লীগের সময় এইরকম গত 16 বছরের ভিতরে একটা সময়, কোনো একটা সময় সম্ভবত 17 সালে একজন আওয়ামী লীগ নেতা এরকম যখন এয়ারপোর্ট দিয়ে যায় তার কাছে একটা অস্ত্র পাওয়া গেছিল এবং তাকে জেল দেওয়া হয়েছিল। তাহলে কেন সজীব ভুইয়া এখনো বহল তবিয়তে ঘুরে বেড়ায়? অথবা হান্নান মাসুদরা কোটি কোটি টাকা, যাদের 2 পয়সা ছিল না, কোটি কোটি টাকার গাড়িতে চড়ে, অথবা তারা যে টেন্ডারবাজি করে, এইগুলি কেন বন্ধ করা হয় না? এই পর্যন্ত এই 10 মাসের উপরে সময় চলে গেছে। একটা মা গর্ভবতী হয়, সন্তান প্রসব করে 9 মাসে, আর এই সরকার এখন পর্যন্ত একটা সংস্কারের নামে এখন পর্যন্ত কোনো কাজ করতে পারেনি, যেটার মাধ্যমে বোঝা যায় যে তারা কোনো কিছু করবে। এইটা তাদের একটা খেলা খেলছে, যে 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 তাদের এটা মেটিকুলাসলি ডিজাইনের একটা প্ল্যান, যে তারা বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। সংস্কার যদি করতে হয় তাহলে নারী অধিকারের সংস্কার কেন করা হয় না? কেন করা হয় না? কিছুদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যিনি ইউনূস সাহেবেরই পক্ষের লোক, যে উনি 7 মাসের হিসাব দিয়েছিলেন, 7 মাসে 27 লক্ষ লোক বেকার হয়েছে আরো। তাহলে এই লোকগুলো বেকার হলো, তাহলে এই লোকগুলো চাকরি কে দিবে এখন? অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে লোক সংখ্যা বেকার হয়ে যাচ্ছে। বাংলাদেশের মেজরিটি টায়ার আসতো গাজী টায়ার থেকে, 2 সপ্তাহ ধরে গাজী টায়ার পুড়ে ভস্য হলো, সেইখানে আমরা একটা শিল্প বাঁচিয়ে রাখতে পারলাম না। তাহলে এদের কাছে কি আশা করতে পারেন? এমন কি কোনো পদক্ষেপ নিয়েছে যে একজন গার্মেন্ট শ্রমিকের ন্যূনতম মজুরি কত হবে? অথবা একজন রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা যারা দিন মজুর, তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে? অথবা এমন কোন সংস্কার দেখছেন যে বাংলাদেশের প্রচুর মানুষ কৃষক, এই কৃষক তার ন্যায্য মূল্য পাবে কিনা? অথবা কৃষক তার পণ্যের যে যে পণ্য কোথায় বিক্রি করবে, বা এই ব্যাপারে সরকারের কোনো নীতিমালা হয়েছে কি? হয়েছে, যেটার মাধ্যমে ইনুজ অথবা গ্রামীণ কিভাবে লাভবান হবে সেইটা হয়েছে। কিন্তু আমরা এমন কোনো কিছু দেখিনি যেটার মাধ্যমে বুঝবো যে সাধারণ মানুষের নিরাপত্তা, অথবা সাধারণ মানুষের যাতে খেটে খাওয়া মানুষ তাদের দুবেলা দুমুঠো খেতে পারে সেটা পাবে। এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথবা আর্মিকে এমন কোন আর্মি বলেছিল তখন সেনাবাহিনীর প্রধান 5 তারিখের পরে যে আমি দায়িত্ব নিলাম। দায়িত্ব যদি আপনি নিয়ে থাকেন তাহলে দায়িত্বের অবহেলা কেন? দায়িত্বের কেন এক্সিকিউশন নেই? আমি তো দেখি না যে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো তখন আর্মি ওখানে ছিল, তারা তো কোনো পদক্ষেপ নেয়নি ঠেকানোর জন্য। যেখান থেকে আমাদের স্বাধীনতার সূতিকাঘর, যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, সেখান থেকে কেন আমরা সেটা রক্ষা করতে পারলাম না? এটা তো আওয়ামী লীগের বাড়ি না, এটা তো শেখ হাসিনার বাড়ি না, এটা জনগণের সম্পদ। অথবা আমাদের মুক্তিযোদ্ধার জাদুঘর যেটা, সেখানে যে আগুন দেওয়া হলো, আমরা কেন সেটা রক্ষা করতে পারলাম না? অথবা যেখান থেকে আমাদের 52 ভাষা আন্দোলন শুরু হয়েছিল, উসমান আলীর বাড়ি, সেটা যখন ভেঙে দেওয়া হলো, আমরা কেন রক্ষা করতে পারলাম না? আর্মি কেন? আপনারা তো শপথ নিয়েছিলেন কনস্টিটিউশনে, বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী, আপনারা কেন রক্ষা করতে পারলেন না? তা আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না? অবশ্যই দাঁড় করানো হবে। একদিন আপনারা এইগুলো ভেঙে দিতে পারেন, কিন্তু ইতিহাস মুছে ফেলতে পারবেন না।
ইতিহাস মোছা যায় না, ইতিহাস কখনোই মোছা যাবে না। তো এইগুলি যারা বলেন তাদেরকে একটু দেখা উচিত যে 2001 থেকে 2005, কারণ ওই যে ফরিদ ভাইও বলেছেন তারা আওয়ামী লীগের শাসনামল দেখেছে, তারা বিএনপি জামাত বা স্বাধীনতা বিরোধীদের শাসনামল দেখেনি, যেখানে আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা নেতাকে হত্যা করা হয়েছে। শাহ এস এম কিবরিয়াকে হত্যা করেছে, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, খুলনা জেলা মহানগর আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইমামকে হত্যা করেছে, ময়মনসিংহে মমতাজউদ্দিনকে হত্যা করেছে, আইবি রহমানকে হত্যা করা হয়েছে। সর্বোপরি 21শে আগস্টে গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 64টা জেলায় একসঙ্গে বোম ব্লাস্ট করা হয়েছে। বাংলা ভাইয়ের জন্ম হয়েছিল। তো এইগুলি তো এখনকার জেনারেশন দেখেনি, যার জন্য তারা কিসের ভিতর ছিল সেটা জানে না। বাংলাদেশের 4টে ইউনিভার্সিটি ছিল, ঢাকায় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগাং, এই ছিল ইউনিভার্সিটি। পরে এসে খুলনা বিশ্ববিদ্যালয়, অন্য কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, তারপরে এসে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই যে এত ইউনিভার্সিটি করলেন বঙ্গবন্ধু কন্যা, কই তো দেখি না কেউ বলেন যে, অথবা বঙ্গবন্ধু এখন ঢাকা শহরে যে মেট্রো রেল চলে কেউ তো বলে না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কেউ বলে না, অথবা 560টা মডেল মসজিদ করলেন, 564টা আলিয়া মাদ্রাসাকে এমপিওভুক্ত করলেন, কর্ণফুলী টানেল করলেন, কই তারা তো বলে না বাঙালি হচ্ছে নিমক হারাম বলা যায় একটা গ্রুপ। এরা এই কিছুদিন আগে যে সমস্ত হুজুররা বলতেন যে সুদ খাওয়া হারাম, এখন তারা হালাল বলে চালিয়ে দিচ্ছে। অথবা আর এক এই যারা ইসলামিক আন্দোলন করে উনি কিছুদিন আগে সুদের এগেনস্টে গল্প বলেছেন, এখন বলেন না। উনি বলেছেন যে শিবিরের 3টা আইডিওলজি, একটা হচ্ছে যে বেআমল, উশৃঙ্খল, বেয়াদব, এখন আর বলেন না। আপনি দেখেন বিএনপির এখন পর্যন্ত কোনো স্লোগান দেখেছেন? তারা হচ্ছে ভারত আমাদের দুশ্মন, যেটা পাকিস্তানে ছিল যে হিন্দু আমারা দুশ্মন হে, ইন্ডিয়া আমাদের দুশ্মন, আর ইসলাম খতরা মে হে। সেই একই জিনিস বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এখন পর্যন্ত তারা কোনো ম্যানিফেস্টো দিয়েছে? যে একটা কথা অনেকে বলে যে চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। লন্ডনে যারা থাকে তারা আরো ভালো বলতে, তুমি 17 বছর ধরে লন্ডনে জিয়াউর রহমানের মতো একজন জেনারেল, অথবা যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার সন্তান অন্যের টাকায় চলবে, এটা কিভাবে চলে? জিয়াউর রহমান তো কারোর টাকায় চলেন নাই, ওনার ছেলে কেন চলেন? জিয়া ভাই, আমরা তো এইটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিভিন্ন ফোরাম তুলে ধরছি যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ইউনূস সাহেবের এগেইনস্টে কিছু কেস হয়েছে মানবাধিকার লঙ্ঘনের জন্য। আপনারা জানেন যে সৈয়দ আবিদিন ভাই ওই কেসগুলি পার্সু করেছেন, এবং আরেকজন হচ্ছে নিঝুম মজুমদার। এইগুলি হয়তো ইউনাইটেড নেশনস দেখবেন এবং এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি। ধন্যবাদ। আমি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সবার প্রিয় সৈয়দ সাজিদুর রহমান ফারুক। ফারুক ভাই, একটু কাইন্ডলি ক্যামেরাটা অন করেন প্লিজ, একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি শুনলাম ভাইয়ের বক্তব্য, আমাকে একটু সুযোগ করে দিয়ে দিলে আমি খুশি হব। জি জি, আমি বলেন প্লিজ, আপনি মাগরিবের নামাজের সময় চলে আসছে। জি 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 জি, আপনি বলেন প্লিজ। আমরা যে বিষয়টা ফারুক ভাই একটু বলে নেই, যে বিশেষ করে বাংলাদেশে যখন এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর যুক্তরাজ্যে আওয়ামী লীগ যে ভূমিকা রেখেছে, হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে, মানে সারা বাংলাদেশ যুক্তরাজ্যে তাকিয়ে আছে যুক্তরাজ্য কি সিদ্ধান্ত নিচ্ছে। এবং আমরা দেখলাম ডক্টর ইউনূস যখন যুক্তরাজ্যে এসেছিলেন, এই ফারুক ভাই উনাদের নেতৃত্বে হাজার হাজার মানুষ এর বিরোধিতা করেছে, রাজপথে নেমেছে। এবং আমরা যে বিষয়টা দেখেছি যে মানুষের মধ্যে গত 9 মাসের যে পরিবর্তন, এই পরিবর্তন আমাদেরকে অবাক করে। যারা 9 মাস আগে মানে যে শেখ হাসিনা পদত্যাগ দাবি করেছিল, তারাই অনেকেই বলছে আমরা ভুল করেছি। মুগ্ধর ভাই, মুগ্ধর বন্ধু, সে কথা বলছে এবং সে সত্য ঘটনাগুলো তুলে ধরছে। ফারুক ভাই একটু বলেন প্লিজ এই বিষয়ে। আর আমরা বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কি আওয়ামী লীগ ফিরছে, কি বলবেন?
ফারুক ভাই কি শুনতে পাচ্ছেন? জি ফারুক ভাই একটু বলেন প্লিজ। সরি, আমি তো কন্টিনিউয়াসলি ফোন আইতেছে ভাই, জি কন্টিনিউয়াসলি মাফ করবা। ও সাবজেক্টটা কিতা হইছে ভাই জানি? যে বাংলাদেশ রাজনীতি কি আওয়ামী লীগ ফিরছে, এই বিষয়ে আমরা কথা বলছি এতক্ষণ। আর এবং বিশেষ করে আপনি যুক্তরাজ্যে আছেন, আপনি যুক্তরাজ্যে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের, এবং সারা বাংলাদেশের মানুষ যুক্তরাজ্যে দিয়ে তাকিয়ে আছে। এখন বলা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদ হয়ে গেছে যুক্তরাজ্য। কি বলবেন আপনি? থ্যাংক ইউ। এবং যারা এখানে সংযুক্ত হয়েছেন, যারা বক্তব্য দিয়েছেন, সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আর ভাই আমাকে দেখা যাচ্ছে না, এখানে বুঝলাম না। একটু গ্লাসটা সরান। হ্যাঁ জি জি এখন ঠিক আছে। না গ্লাসটা আমি একটু, না ঠিক আছে এখন ক্লিয়ার। এক মিনিট। ওকে ফাইন। না ওইদিকে হলে আর একটু ভালো আসবে, এই ফরম্যাটটা তো ভালো হওয়ার কথা। আপনার মাথা কেটে যাচ্ছে না ক্যামেরাটা। যাবে না। থ্যাংক ইউ। সরি, আমি সারাদিন বাইরে ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একবার সংযুক্ত হয়েছে আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আর আপনি যে কথা দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় যেই দল এর নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশ স্বাধীন করেছেন, যেই দলের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে 52-54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, আগের ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন। এই যে 52 সালের ঘটনা কি হয়েছে, বঙ্গবন্ধু জেল থেকে চিরকুট দিয়েছেন, বঙ্গবন্ধু জেল থেকে 146 ধারা ভাঙার জন্য সবাইকে রিকোয়েস্ট করেছেন। এই গল্পগুলো তো আজকের প্রজন্ম, যাদের জন্ম হয়েছে, তারা তো আজকের 40 বছর আগের ঘটনাটা তারা জানে না, 50 বছর আগে কি হয়েছে তারা জানে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন ও যৌবনের সবকিছু দিয়ে, জীবনের 54 বছর, জীবনের প্রায় 13-14 বছর তিনি জেলের কারাগারে ছিলেন, এবং তার ছেলে মেয়েরা, আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, তারা বাবার স্নেহ পায়নি। তারা জানে না যে এই বঙ্গবন্ধু শুধু মানুষকে ভালোবেসে, এবং অনেক নেতাই ছিলেন বাংলাদেশে, এই পূর্ব পাকিস্তানে অনেক নেতাই ছিলেন, শেরে বাংলা ফজলুল হক, হুসেন সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, মৌলানা তর্ক বাগিস, অনেক নেতাই ছিলেন। কিন্তু এই জাতিকে সামনে নিয়ে আসার জন্য, এই বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, এই জন্যই বলা হয় এই 1000 বছরের এই বাঙালিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যেই নেতার আজ থেকে দীর্ঘদিন আগে 1970 জন্ম হয়েছিল টুঙ্গিপাড়ায়, সেই নেতা শেখ মুজিব, কুকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন। সেই জাতির পিতার নেতৃত্বে এই আওয়ামী লীগের সংগঠনের মাধ্যমে একটি জাতি স্বাধীনতা পেয়েছে, একটি জাতি রাষ্ট্র উপহার হয়েছে, একটি লাল সবুজের পতাকা পেয়েছে। সেটা তো আজকের প্রজন্মরা সেটা জানে না। কারণ বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের আজকের বাংলাদেশের প্রায় 21টি বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রীর দল, আওয়ামী লীগের দল, বঙ্গবন্ধুর দল। কাজেই তারা জানে না আজকের আওয়ামী লীগের উন্নয়ন সমৃদ্ধির কথা। কিভাবে জঙ্গিবাদ, ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন, এই বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে, কিভাবে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী এই জঙ্গিবাদকে দমন করেছেন, এবং বিশ্ব নেতারা এই জঙ্গিবাদ দমনে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে প্রশংসিত করেছে। তারা আজকের প্রজন্ম তা জানে না। আজকের প্রজন্ম জানে না কিভাবে 1975 15ই আগস্ট জাতির পিতা সহ পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার মধ্য দিয়ে এই বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, আমাদের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল।
একইভাবে 3 নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে হত্যা করতে চেয়েছিল, যাতে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়। তারা সেই ইতিহাস জানে না। কিভাবে এই ভাই ঠিকই বলেছেন, একই দিনে 64 জেলায় বোমা হামলা হয়েছে। আমাদের বিশ্বের অর্থনীতিবিদ, বিশ্বের সেরা অর্থনীতিবিদ SM কিবরিয়াকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, এই তারাক রহমান বাবর এবং খালেদা জিয়ার নেতৃত্বে। আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, কোটালীপাড়ায় বোমা হামলা হয়েছে, লালদিঘির ময়দানে বোমা হামলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার জন্য। 21 বার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। আজকের নতুন প্রজন্মরা এই খবরটা জানে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ চেষ্টা হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে। আল্লাহ রাব্বুল আলামিন মাননীয় প্রধানমন্ত্রীকে বেঁচে রেখেছিলেন এই বাংলাদেশের 7.5 কোটি মানুষ থেকে আজকে 16 কোটি মানুষ যাতে উন্নয়ন সমৃদ্ধির পথ থেকে তারা আলোর পথ দেখে, সেই আলোর পথ দেখানোর জন্য সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন বলেই গত 16 বছর এক টানা 16 বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমি রিপিট করতে চাই না, আমার আগের ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন, রূপপুর কেন্দ্র থেকে পায়রা বন্দর, ঢাকা মেট্রো রেল থেকে এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী টানেল, স্বপ্নের পদ্মা ব্রিজ বাস্তব হয়েছে। বিশ্ব ব্যাংককে, IMF কে চ্যালেঞ্জ করে পদ্মা ব্রিজ তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে। আজকের বাংলাদেশ বদলে গিয়েছে। শেখ হাসিনা হচ্ছেন একজন বদলে যাওয়ার বাংলাদেশের রূপকার। সেই বদলে যাওয়ার বাংলাদেশ, যখন বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যখন বাংলাদেশ বিশ্বের বুকে বাংলাদেশের 16 কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যখন আমাদের সমৃদ্ধি, আমাদের অর্থনীতি, আমাদের GDP 7.7+, ঠিক তখনই এই 75-এর পরাজিত শত্রু খুনিরা, 71-এর পরাজিত শত্রুরা, 21শে আগস্ট গ্রেনেড হামলার শত্রুরা, খুনিরা এক হয়ে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানের ISIS একসাথে হয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য তারা 5ই আগস্টের ঘটনা ঘটিয়েছে এই ইউনূসের নেতৃত্বে। এবং আপনি যে কথাটি বলেছেন অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। 3 নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার পর আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। 1/11-এর পর আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। কারণ আওয়ামী লীগ বাঙালির রক্ত, গাম ও ভালোবাসায় শিখতে একটি রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে পতিত, মাটির গভীরে পতিত। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আওয়ামী লীগ জীবনের জয়গান গায়, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আওয়ামী লীগ সৃষ্টির নিশান ওড়ায়। আওয়ামী লীগকে যত আঘাত করা হয় আওয়ামী লীগ আরো বেগবান হয়, আওয়ামী লীগ পথ দেখায়। আমার বিশ্বাস বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বিশ্বের নন্দিত নেত্রী জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে এই ধ্বংসপ্রাপ্ত, রক্তাক্ত এই বাংলাদেশকে আবার মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা ঘুরে দাঁড় করাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন আমাদেরকে। আবার এই 18 কোটি মানুষকে আজকের যেই খুনি ইউনূসের যে রক্তাক্ত বাংলাদেশ, যে হত্যা, সন্ত্রাস, মব সন্ত্রাস, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সেই অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদেরকে মুক্তির পথ দেখাবেন। আপনি যেই কথাটি বলেছেন আজকের, আমার ভাই খুব সুন্দর করে বলেছেন, আমি একটু সংযুক্ত করতে চাই। খুনি ফ্যাসিস্ট ইউনূস বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে আজকের বাংলাদেশে বিশ্ব রেকর্ড করেছেন খুনি ইউনূস। আজকের বাংলাদেশে কারাগারে বিশ্বের ইতিহাসে নজির নেই, বাংলাদেশের কারাগারে 110 জন যারা আইন প্রণেতা, মাননীয় সংসদ সদস্য,
আজকে বাংলাদেশের কারাগারে রয়েছে। একসাথে বিশ্বের কোথাও নজির নেই। একটি নির্বাচিত সরকারের 38 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদমর্যাদায় 38 জন মন্ত্রী পরিষদের সদস্য এখন জেলের কারাগারে। বিশ্বের ইতিহাসে আজকে নজির নেই, কিন্তু খুনি ইউনূস সেই নজির দেখিয়েছেন। আজকের সেনাবাহিনীর মেজর জেনারেল, পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং সরকারি সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রায় 200 জনেরও বেশি সরকারি কর্মকর্তা আজকে জেলের কারাগারে। গত 10 মাসে ইউনূস সাহেব রেকর্ড করেছেন, গত 10 মাসে 3,61,000 রাজনৈতিক নেতা কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী ও মুক্তিযুদ্ধের পক্ষের নেতা কর্মীকে গ্রেফতার করেছেন, কারাগারে নিক্ষেপ করেছেন। হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করে, মব সন্ত্রাসের নামে পিটিয়ে হত্যা করছে। মুরাদনগরে আমার বোনকে দর্শন করেছে, হত্যা করেছে বুলায়, আরো বিভিন্ন জায়গায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বী ভাই বোনদেরকে তারা হত্যা করছে। তার কারণ তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, এবং আজকে এই বাংলাদেশ পরিচালনা করছে একটি জঙ্গি গোষ্ঠী। আজকের 27 লক্ষ মানুষ আজকে দারিদ্র্য সীমার নিচ্ছে। আজকের বাংলাদেশের ইতিহাসে সীমান্তের আমাদের যে পার্বত্য চট্টগ্রাম, আজকের রাখাইনের সামরিক বাহিনী ঢুকে বের হয়, সেখানে কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট নাই। আজকের যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের জিডিপি প্রায় 7+ ছিল, আজকের বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টে আজকে এসেছে, আজকের 24-25-এর আমাদের অর্থনীতির জিডিপি হচ্ছে 3.3%। সেটা আমার কথা নয়, বিশ্ব ব্যাংকের গ্লোবাল প্রসপেক্ট, ইকোনমিক প্রসপেক্টের কথা। আজকের বাংলাদেশ তলিয়ে গিয়েছে। আজকের খুনি ইউনূস, এই ফ্যাসিস্টরা আজকের যেই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে খুনি ইউনূস এবং তার মাস্টার মাইন্ড মাহফুজকে দিয়ে যেমনিভাবে সরকারকে পতন ঘটিয়েছিল, একই কায়দায় আজকে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীকে একত্রিত করে আজকের বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে শক্তিকে একত্রিত করে তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বদলে যাবে, ইনশাল্লাহ বদলে যাবে এই বাংলাদেশ। কথা বলছিলেন, ছোট একটা প্রশ্ন আপনার কাছে ফারুক ভাই। জি ভাই প্লিজ। প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অসহায় নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে কাজ করতে পারছেন না, বাড়ি ছাড়া। অনেকে আবার দেখা যায় উনি জেলে আছে, তার পরিবার অনাহারে দিনপাতি করছে। তাদের জন্য আপনারা কোনো সহযোগিতা করছেন কিনা, বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ বা ইউরোপিয়ান আওয়ামী লীগ? দর্শকের প্রশ্ন। এই প্রশ্ন একজন দর্শক করেছেন। আমি প্রতিদিন কয়েকটি অনলাইন বা প্রতি সপ্তাহে আমি বিভিন্ন অনলাইনের সাথে সংযুক্ত হই, এবং আমাদের তৃণমূল, আমাদের আওয়ামী লীগের যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি হলো তৃণমূলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগের নেতা কর্মীরাই আমাদের প্রাণ, আওয়ামী লীগের প্রাণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকেই সেই প্রশ্ন করেন। এইটার উত্তরে বলবো, আমি বা আমরা আমাদের সাধ্যমতো যেখানে প্রয়োজন আমি এবং আমরা সেই সাহায্যটুকু করছি, এবং আমরা বারবার সবাইকে বলি যে যেভাবে পারেন, আমার জানা মতে এখানের বিভিন্ন এমপি মন্ত্রীরা এই লন্ডনে আছেন বা ইন্ডিয়ায় রয়েছেন বা বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা তাদের সাধ্যমতো নিজ নিজ এলাকার তাদের যারা গ্রেফতার হয়েছেন, যারা জেলে রয়েছেন, যারা নিপীড়িত, নির্যাতিত, যারা বঞ্চিত, যারা খুব অসহায়,
তাদেরকে সাহায্য করছেন, সেই সাহায্যটা অপ্রতুল, সেই সাহায্য বেশি না, আরো অনেক সাহায্যের দরকার। আমি আপনাদের অনলাইনের মাধ্যমে সবার প্রতি বিনীত আহ্বান এবং হাম্বল রিকোয়েস্ট করতে চাই, আপনারা যেভাবে পারেন, আমি বিশ্বাস করি এবং আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়নটা হলো, আমরা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আমরা রয়েছে। আমরা যদি আমাদের নিজ নিজ এলাকায় আমাদের সাধ্যমতো আমাদের মানুষগুলোকে, অসহায় এবং নিডি মানুষগুলোকে যদি আমরা একটু সাহায্য করতে পারি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং সেই গরিব বা নিডি মানুষটাও খুশি হবে। সেই কাজটা যেন আমরা করি, আমরা করে যাচ্ছি। আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা যার যার অবস্থান থেকে করে যাচ্ছেন, বাট আরো অনেক দরকার। সেই রিকোয়েস্ট আমরা জানি আপনি অনেক কাজ করতেছেন, অনেক সহযোগিতা করতেছেন এবং আপনি সামনে থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছেন। তো আমি একটা প্রশ্ন করি, বিশেষ করে আমরা জানি অনেক লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা এই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলার কারণে দেশ ছাড়া, হ্যাঁ, তারা অনেকেই বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিশেষ করে ইংল্যান্ড বা বিভিন্ন কথা বলতে চান, যোগাযোগ করতে চান, তাদের সুখ দুঃখ বলতে চান। তাদের সাথে এই মানবাধিকার সংগঠনটা যোগাযোগের একটা পরিকল্পনা রয়েছে কিনা, বা আপনাদের আছে কিনা, বা যোগাযোগ করাচ্ছেন কিনা? আমি বুঝি নাই, আপনার প্রশ্নটা বুঝি নাই, সরি। আমি বলতেছি, যেমন অনেক বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক আছেন যারা মানে মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন 5ই আগস্টের পরে। তারা ধরেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসছেন এবং অমানবিক ভাবে আছেন। তারা মানবাধিকার সংগঠনগুলো যারা আছে, বিশেষ করে ইংল্যান্ডের মানবাধিকার সংস্থা বা ইউরোপিয়ান মানবাধিকার সংস্থাতে কথা বলতে চান। আমার সাথে অনেকে যোগাযোগ করেন যে ভাই আমরা কথা বলতে চাই। তাদের সাথে সংযোগ করার একটা চেষ্টা করা যায় কিনা, বা আপনাদের কোনো পরিকল্পনা? আমি আপনাকে একটু আপনার মাধ্যমে সবাইকে বলছি, আপনার মাধ্যমে এবং যারাই সংযুক্ত হয়েছেন, যারা কথা বলতে চান, এখানে এই ব্রিটেনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন, হিউম্যান রাইটস, হিউম্যান ওয়াচ বা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা রয়েছে। তাদের সাথে আপনি গুগলে গিয়ে, অনলাইনে গিয়ে একটু যোগাযোগ, অনলাইনে তাদের নাম্বার এনে, ইমেইল এনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো যেগুলা আন্তর্জাতিক পর্যায়ের যেই সংগঠনগুলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, আমরা তাদের সাথে কন্টিনিউয়াসলি আমরা ক্যাম্পেইন করছি এবং আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা এবং সবগুলোই আমরা যতটুকু সম্ভব, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আরো অনেক অর্গানাইজেশন রয়েছে, তাদের কাছে আমরা পাঠানোর চেষ্টা করছি। পাশাপাশি এই আজকের যে বাংলাদেশের যে হিউম্যান রাইটস বা আমাদের যে মানবাধিকার, আমাদের প্রেসের এই কথা বলার স্বাধীনতা নেই, বাঁচার স্বাধীনতা নেই, জীবনের স্বাধীনতা নেই, সবগুলা নিয়ে আমরা এই ব্রিটিশ এমপি, মন্ত্রী, লর্ডদের সাথে আমরা যোগাযোগ করছি সার্বক্ষণিকভাবে। এগুলো করে যাচ্ছি, ওনারাও করতে পারেন। এবং ওনারা যদি অন্যত্র কোনো নাম্বার না পেয়ে থাকেন, একটু গুগলে ইন্টারন্যাশনাল মানে হিউম্যান রাইটস সংগঠনগুলোর নাম দিলেই ওনারা পাবেন এবং ওনাদের সাথে ইমেইল বা চিঠিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমরা অনেক ব্যস্ত সময় দেওয়ার জন্য। আমরা আপনার নামাজ পড়তে যাবেন, আমরা শেষ করবো। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা 75-এর পরে 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, আর এখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বদলে দিয়েছেন, একটি আধুনিক, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশের পথে হাঁটছিলেন। ঠিক তখনই থমকে গিয়েছে বাংলাদেশ। ইনশাল্লাহ আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই পথে তিনি হাঁটছিলেন, একটি আধুনিক, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি শান্তির, সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরা তৈরি করব। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের প্ল্যাটফর্ম।
ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান আরো 5-7 মিনিটে শেষ করব। আমি একটা ঘোষণা দিই, আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা এবং ইউকে সময় দুপুর 2টা আমাদের সাবেক মন্ত্রী সমর রেজাউল হক আমাদের অনুষ্ঠানে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো আপনারা করবেন। আমি শেষ করব, আমি যাব সবুজ মল্লিক, সুভাষ মল্লিক সবুজ, আপনি 2-3 মিনিট বলবেন প্লিজ, যে ছাত্রলীগ কি ঘুরে দাঁড়াবে, ছাত্রলীগ কি সেই কাজ করছে, একটু 2-3 মিনিট বলবেন, আমরা 2-3 মিনিট করে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব আজকের বাকি অতিথিদের। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় যখন স্বাধীনতার উপর ওই পাকিস্তানি পাক জারজদের কালো থাবা পরে দেশ যখন দেশের ক্লান্তি লগ্নে যে সংগঠনটি বাংলাদেশের হাল ধরে, সেই সংগঠনটির যদি আপনি কোর্স নিতে যান, ইতিহাস যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে একটি সংগঠনের নাম আসবে, সেই সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। সেজন্য আমি বলবো, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ধ্বংসস্তূপ থেকে স্বপ্ন দেখা একটা সংগঠনের নাম। আমরা আমাদের নেতা কর্মীদের এত নির্যাতনের পরও, এত নিপীড়নের পরেও আজও অনেকে বলেছিল একটা ব্যানার দুইজনে ধরে কোথায় মিছিল করে আমরা দেখব, হুম্মাম কাদের এই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার এই বলার আগে পরে আপনারা দেখবেন সারা বাংলাদেশে দুইজন না, এত কিছুর পরেও, এত ক্লান্তি লগ্নেও বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা স্ব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে এই বাংলার প্রত্যন্ত রাজপথে অলিতে গলিতে আজকে মিছিল করে বেড়ায়। যে জয় বাংলা স্লোগানের ব্যাপারে যাদের এত অ্যালার্জি আছে স্বাধীনতা বিরোধী শক্তিদের, সেই জয় বাংলার স্লোগান দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিদের মনের মধ্যে কম্পন তৈরি করা সেই সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ বারবারে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে চলে বলে, বিশ্বাস করে বলে আজও পর্যন্ত যে সংগঠনটির প্রতি এত প্রতিহিংসা, সেই সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। জামাত বিএনপির যেই নরপিশাচরা, যে সন্ত্রাসী বাহিনীরা, এনসিপি নামক সেই চিলড্রেন পার্টির যেই বুইপুর সংগঠনের নেতা কর্মীরা আজও পর্যন্ত ভয় পায়, ভয়ে সংকীর্ণ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার যে ষড়যন্ত্র, যে মব বাহিনীদের যে ষড়যন্ত্র, ইউনুসগংদের যে ষড়যন্ত্র, তারেক রহমানদের সেই ষড়যন্ত্রের নীল নকশা হিসেবে, নীল নকশার যেই প্রথম টার্গেট, সেই সংগঠনটির নাম বাংলাদেশ ছাত্রলীগ। কারণ একটাই, বাংলাদেশ ছাত্রলীগ বারবার ঘুরে দাঁড়াতে জানে, তার সাহসিকতার সেই ঠিকানায় সে আবার রাজপথ দখল করতে জানে, তার সাহসিকতার বলে বলিয়ান হয়ে আবারও জয় বাংলার স্লোগানে রাজপথে মুখরিত করবে, সেই প্রত্যয় রেখে আমি বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ আবারও বাংলাদেশের মানুষের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় আবারও অবতীর্ণ হবে। বাংলাদেশের মানুষ উল্লাসিত হবে, আবার রাজপথ প্রকম্পিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি জিয়াকরিম ভাই কাছে একটা প্রশ্ন রাখি, আমি পরে যাব। ভাই, আমার সাথে গতকালকেও বাংলাদেশের 2-3 জন বিশিষ্ট নাগরিক, নাট্য ব্যক্তিত্ব, তাদের সাথে কথা হয়েছে আমার, এবং তারা বিশেষ করে তারা অনেকেই বলছেন তারা দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশে অমানবিকভাবে আছেন, তারা বাংলাদেশে যেতে পারতেছেন না, এবং তারা ওই জায়গায় থাকার মতো আর্থিক অবস্থা শেষ হয়ে যাচ্ছে। মানে যারা নাটক করে এরা অনেক তো আর বিশাল ধনী কেউ না, তাদের জন্য ধরেন আপনি আছেন যুক্তরাষ্ট্রে, আপনারা কোনো ব্যবস্থা করতে পারেন কি, যে মাওবাদী সংগঠন তাদের যদি আশ্রয় দেয় বা হেল্প করে, তবে তাদেরকে যদি কোনো কিছুদিনের জন্য যদি সেখান থেকে সরানো যায়, এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন আপনি। এর আগে যাচ্ছি এইটা আপনারা অনেকেই, আপনাকে ধন্যবাদ, এটা খুব একটা ভালো প্রশ্ন, যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বিভিন্নভাবে যারা দেশে থাকতে পারেননি, অনেকে যারা দেশের ভিতরে আছেন তারাও, আওয়ামী লীগ বলতেছি না, আওয়ামী লীগ না, এটা নাট্যকর্মী বা নাট্যকার মামুনুর রশিদ আমাকে ফোন দিয়েছে, হ্যাঁ নাট্যকার বা সংবাদকর্মী বা যারা তারা আওয়ামী লীগ করে না, তাদের দায়িত্ব
হচ্ছে যে তারা যে নিজেদের দায়িত্ব নিয়ে তারা সমাজের বিভিন্ন দর্পণ হিসাবে মানুষের সামনে সমাজের বিভিন্ন জিনিস তুলে ধরেন, এটা হচ্ছে নাট্যকারের করেন। অথবা সংবাদপত্র, আপনি যেমন সাংবাদিক, আপনি বিভিন্ন জায়গা থেকে সংবাদ কালেকশন করে পরিবেশন করেন। একজন সংবাদপত্র কর্মী, এটা তার দায়িত্ব। সে কিভাবে খুনের সঙ্গে এখন কোনো সংবাদপত্রের স্বাধীনতা নেই। যেগুলি হচ্ছে এখন, এইখানে কয়েকজন এসছেন, তারা আসার পরে পলিটিক্যাল অ্যাসাইলাম করছেন, অথবা নাট্যকর্মীদের জন্য স্পেশাল একটা ক্যাটাগরি আছে ইউএসএ তে, তারা সরাসরি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমার পরিচিত বেশ কয়েকজন, আমি জানি গত বছর এসেছিলেন কয়েকজন, নাম নাই বলি, ওনারা অ্যাপ্লাই করেছেন এবং অনেকেই এখানে জানেন, সৈয়দ হাসান ইমাম থাকেন ডিসিতে, লায়লা হাসান থাকেন, জামাল উদ্দিন হোসেন থাকেন, অনেকেই থাকেন। ওনারা লিগাল প্রসেসেই অ্যাপ্লাই করতে পারেন, ওনারা এসে লিগাল ভাবে থাকতে পারেন। টনি ডায়েস থাকেন, এরকম আরো অনেকে আছে। তো এই ব্যাপারে ধরেন বাংলাদেশি অনেক লয়ার আছে, তারা হেল্প করে বা আমরা পরিচয় করে। আপনার কথা শোনা যাচ্ছে, আর মিউট করা, আপনি আপনার আনমিউট করতে হবে, শোনা যায়নি। জিয়া ভাই, আমার প্রশ্ন হচ্ছে, একটা লোক ভারতে আছে, একজন নেপালে আছে, একজন শ্রীলঙ্কায় আছে, একজন মালদ্বীপে আছে। এই লোকগুলাকে মানে সে তো উঠলে ভিসা পাবে না, তার ভিসা আছে। অথবা যারা নাট্যকর্মী তারা ওই দেশের থেকেও অ্যাপ্লাই করতে পারে, আমি জানি। আমার একটু খোঁজ নিতে হবে। আমার পরিচিত কয়েকজন অ্যাপ্লাই করেছে, যে নাট্যকর্মীরা তাদের অ্যাপ্লাই করা, বা লেখক সাহিত্যিক বা যারা কথা বলে মিডিয়াতে, মানে এদের ক্যাটাগরি কি একই না? তাদের ক্যাটাগরি সম্ভবত এক না, কিন্তু আমার একটু জানতে হবে। কিন্তু আমি জানি যে নাট্যকর্মীরা তারা অ্যাপ্লাই করতে পারে সরাসরি বাংলাদেশে বসেই। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের শেষ করুন। এটা তারা পারে। এবং এখন যারা, অথবা অন্য যারা এসছে, আমার পরিচিত অনেকে, আপনার সিলেটের একজন এসে কণিকা, উনি হচ্ছে কি, পুরো নাম তো ভুলে গেলাম, ডাকনাম কণিকা, উনি ওনার পলিটিক্যাল অ্যাসাইনমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন, ওনারটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো এইগুলি জানে যে এখানকার, যেটা আমি এর আগেও বলছিলাম, যে এখানকার সবাই জানে যে দেশে বাংলাদেশের অবস্থা কি এখন। সো এই ব্যাপারগুলি আমার মনে হয় যে এমবেসি যেখানে যে আসে, সেখানে গেলে হয়তো ভিসা দিতে পারে, আমার মনে হয়। এবং এইখানে আসলে আশা রাখি অনেক লয়ার আছে যারা হেল্প করে এই ব্যাপারে। আমরাও চেষ্টা করি যতটুকু সহযোগিতা করা যায়। ধন্যবাদ জিয়া ভাই। আমি একটু যাবো। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ফরিদ ভাই, আপনার শেষ করতে চাই। আজকে আমরা দীর্ঘায়িত করবো না, অনেক রাত। আমরা চেষ্টা করবো শেষ করতে। 2-3 মিনিট বা 4 মিনিট যদি বলেন প্লিজ। আপনি বিশেষ করে আপনিও নিজেও জানেন অনেক লেখক সাহিত্যিক কিভাবে অমানবিক জীবনযাপন করছেন, একটু আনমিট করতে হবে। সেই জায়গায় যারা মানবাধিকার সংগঠনের সাথে আছেন বা যারা বাইরেতে আছেন, তারা কিভাবে সহযোগিতা করতে পারেন বলে মনে করেন? আমাকে বললেন? জি জি জি, আপনি বলেন। আমার জানা মতে অনেকেই এখন বাইরে আছে, বিশেষ করে জিয়া ভাই যেটা বললেন, আমার জানা মতে একজন নাট্যকারও খুব বিপদে আছেন, উনি দেশে আছেন। ওনার পরামর্শ আমার মনে হয় খুব কাজে দিবে, আমার যতদূর মনে হচ্ছে আর কি। আর আসলে দেশের যে জিয়া ভাই যেটা বললেন, যে আসলে এখন তো সারা পৃথিবীতে কি অবস্থা সবাই তো জানে, যে এখানে কিভাবে নিপীড়িত হচ্ছে, মানে এই দেশের মানুষ কিভাবে, রাজনৈতিক না শুধু, এরা তো আরো বিপদে আছে। সেটা হলো যে আপনার বিশেষ করে যারা কথা বলতেছে, যে কোনো ব্যক্তি যারা কথা বলতেছে, তারা খুব বিপদে রয়েছে এই মুহূর্তে, আমরা সবাই তা জানি। এখন শুধু যে আওয়ামী লীগ করার কারণে না, অনেক আপনি যেটা বললেন যে নাট্যকর্মী, রাজনীতিক, অনেকেই বিপদে আছে, কথা বলার লোক আছে যারা মুক্তিযুদ্ধ, শুধু নাট্যকর্মী না, আমি যতদূর জানি যেই মুহূর্তে একজন একজন মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, তাকেই মারে, বললেই হয়ে গেল। এইটা একটা, মানে আমি বুঝতে পারি না, এত বিপজ্জনক একটা রাষ্ট্র এত বিপজ্জনক হয়ে যেতে পারে, এটা ভাই মানে আমি ভাবতেও অবাক লাগছে যে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব। এটা আমরা, মানে আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না যে একটা দেশের মানুষ স্বাধীন। এখন মানবাধিকার সংস্থাগুলো কোথায় এখন? মানে যারা কি বলে, বাক স্বাধীনতার কথা বলে, ফ্রিডম অফ ভয়েসের কথা বলে, তারা এখন কোথায়? আমি একটা এম্বাসিতে একজনকে বলতে শুনেছি, সে গিয়েছিল, তাকে বলছে যে তুমি মামলার কপি দেখাও। তো এটা আবার আমার কাছে পরামর্শ চেয়েছিল, আমি আবার সেই আমার পরিচিত একজনকে বললাম
যে এটার কি জবাব আছে যে একটা লোকের নামে মামলা নাই, তাহলে সে কি করবে? তিনি আমাকে বললেন যে বাংলাদেশে এখন কি কাউকে মেরে ফেলতে মামলা লাগে? বরং মামলা নাই এমন লোকই তো বেশি মারা যাইতেছে। মামলা থাকলেই যে মারা যাবে তা তো না। এই মুহূর্তে তো বাংলাদেশের যে কোনো মানুষের অবস্থা খারাপ। আমি বললাম, হ্যাঁ এটা ঠিক, কিন্তু এইভাবে একটা দেশ চলতে পারে না। আমি যেটা মনে করি, এইভাবে একটা দেশ চলতে পারে না। আপনি একটা দেশে কোনো মানুষের বাক স্বাধীনতা দিবেন না, কথা বলতে দিবেন না, চলার স্বাধীনতা দিবেন না, বলার স্বাধীনতা দিবেন না, এটা তো হয় না। এইভাবে কতদিন দেশটা চলবে? এটা তো আমি আরো আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশের এই নিয়ে বাংলাদেশের কোনো মানবাধিকার সংস্থা কথা বলতেছে না। শুধু এটা না, কোনোটাই কথা বলতেছে না, কেউ কথা বলতেছে না। আমার তো এটা মাথায় ঢুকে না, এটা কি করে সম্ভব? মানে একটা দেশের মানবাধিকার সংস্থা বা ব্যক্তিগত বা পত্রিকা, বাংলাদেশের পত্রিকা না আসে না, বিদেশি পত্রিকাগুলো কেন আসতেছে না? এটাও কিন্তু আমি অনেকটা বুঝতে পারতেছি না, এটা কেন হচ্ছে না। আমিও কিন্তু এটাও বুঝতেছি না। অনেকগুলো দেখলাম যে বিদেশি পত্রিকাগুলো আসতেছে না। এই ব্যাপারে হয়তো যারা বিদেশে আছেন তাদের লিখতে হবে, বলতে হবে। আর এখন যে আমাদের যে অবস্থা, কোনো মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। আমরা এই যে বলি যে এই মুহূর্তে যে বাংলাদেশের মানুষ কি করতেছে কি করতেছে না, তারা রাজনীতিতে কি করতেছে, প্রতিবাদ করে না। একটা মানুষের আসলে প্রতিবাদ করার সুযোগ নাই। আমরা যা দেখতেছি এখন, প্রতিবাদ করার কোনো সুযোগই নেই একটা মানুষের। তো এই মুহূর্তে রাজনৈতিক নেতা, মানবাধিকার সংস্থা যারা আছে তাদেরকে এগিয়ে আসা উচিত বলেই আমি মনে করি। কিন্তু ধন্যবাদ। এখন আমাদের এছাড়া উপায় নেই। ধন্যবাদ। আমি জিয়া করিম ভাই যে শেষ করবো। জিয়া করিম ভাই, আপনি কি মনে করছেন যে আগামীর বাংলাদেশ কিভাবে দেখছেন? একটু সংক্ষিপ্ত ভাবে 2-3 লাইনে যে বলেন দিয়ে আমরা শেষ করবো। এখন আমি যেটা দেখছি যে যে দেখছেন সবাই, আপনাকে একটা আর্টিকেল পাঠিয়েছে যে ইকোনমিস্টে এসছে যে কোনো বিরোধী দলকে বাদ দিয়ে বাংলাদেশে ডেমোক্রেসি হতে পারে না। তো হুম। এখন সাধারণ মানুষ যেভাবে অনুধাবন করছে, হয়তো অচিরেই সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে এবং এবং আমাদের স্বাধীনতার যে 4 মূলনীতি ছিল, সেই মূলনীতির ভিত্তিতেই আবার বাংলাদেশ এগিয়ে যাবে। আমি অবশ্যই সবকিছুতেই পেসিমিস্টিক, অপটিমিস্টিক যে আমি অপটিমিস্টিক যে কোনো কিছু আমি আশা করি যে বাংলাদেশের মানুষ বারবার রুখে দাঁড়িয়েছে। এর আগেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। এবং যখন বাংলাদেশের মানুষের উপরে জোর করে কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয়, মানুষ কিন্তু সেটা মেনে নেয় না। 52 সালেও মেনে নেয়নি। 62, 69, 70 কখনোই মেনে নেয়। ৭১ যার জন্য আমরা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন করেছি। এই মানুষগুলো এখনো জীবিত আছে। আপনারা দেখবেন কয়েকদিন আগেই এই যে মোস্তফা মহসিন মন্টুর যে মৃত্যু উপলক্ষে যেখানে আলোচনা হয়েছিল, ওখানে জয় বাংলায় মুখরিত হয়েছে। জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, এটা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা জাতীয় স্লোগান। অথবা বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের না, এটা সর্বজনীন, বঙ্গবন্ধু সারা বাঙালির। তো একটা জিনিস মাঝে আসম আব্দুর রব বলেছেন যে 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 কেউ যদি বলে যে যে ওনারা গেছিল ভাসানী অনেকের কাছে, ছাত্র নেতারা, তখন ভাসানী বলেছিল যে যদি একজন মানুষ তোমাদের সহযোগিতা করে পারে, একজন মানুষ বাংলাদেশের জন্য ইয়ে করতে পারে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। বলে যে আমাকে বা আমরা ছাড়বে না, আমি পারবো না, তোমরা ওর কাছে যাও, ওই পারবে। তো বঙ্গবন্ধু যার জীবনটা বিসর্জন দিলেন বাঙালির জন্য, বাঙালি আশা রাখি ঘুরে দাঁড়াবে এবং বাঙালি জেগে উঠবে, বাঙালি রাস্তায় নেমে আসবে এবং এই শকুনের দল থেকে বাংলাদেশকে উন্মুক্ত করবে, বাংলাদেশকে রক্ষা করবে। যে সেই স্বাধীনতা বিরোধী তথাকথিত যারা সংস্কারের নামে স্বাধীনতার কথা, মানে সংস্কারের নামে যারা যারা পূর্ব পাকিস্তান বানাতে চায় আবার, তাদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করবে। এইটা আমি আশাবাদী, মানে খুবই আশাবাদী। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। একটা কথা বলি, এখানে অনেকেই অনেক কমেন্টস করছেন। আমরা প্রবাস দর্পণ গত 5 বছর যাবত অনুষ্ঠান করে থাকি। আমরা মজলুমের পক্ষে। যখন একটা সময় বাংলাদেশে মিডিয়াতে অনেকে বিএনপির শামসুমা দুদু আমার এখানে এসে বলতেন যে বাংলাদেশে টেলিভিশনে 71 টিভি গেলে 2 মিনিট উপরে কথা বলতে দেয় না, আমাদের এখানে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। আজকের আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশে টেলিভিশন চ্যানেলগুলোতে কথা বলতে পারেন না, যাওয়ার সুযোগই নেই, বলারও সুযোগ নেই। তাদেরকে আমরা চেষ্টা করি তাদের এখানে নিয়ে আসার, তাদের মনের কথা, তাদের দুঃখের কথা, তাদের কথাগুলো আমরা তুলে ধরতে চাই। এই কারণে যে প্রবাস দর্পণ কোনো দলীয় বা কোনো ইয়ে না, এটা যার যারা ওনাদের ব্যক্তিগত কথা বলছেন,
ওনাদের দলীয় কথা বলছেন, আমরা চেষ্টা করি ওনাদেরকে নিয়ে আসতে। ওনারা কি ভাবছেন, বাংলাদেশে কি চিন্তা করছেন, বাংলাদেশের অবস্থা কি, এটা আপনারও জানা দরকার আছে। প্রতিটা মানুষের জানার অধিকার রয়েছে, এবং যারা আওয়ামী লীগ করেন তাদের বলার অধিকার রয়েছে, যেটা বাংলাদেশে দেওয়া হচ্ছে না এখন। আমরা মনে করি যে সব মিডিয়া, সংবাদ মাধ্যমে সবাইকে কথা বলে দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত। বাক স্বাধীনতা সবার আছে, সবার সেই সুযোগটা দেওয়া উচিত বলে আমরা মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে দুপুর 2টা ইউকে সময় এবং বাংলাদেশ সন্ধ্যা 7টা সমরে জল করি থাকবেন সাবেক মন্ত্রী, উনার সাক্ষাৎকার নেব আমরা। উনার বিস্তারিত জানবো কিভাবে উনি দেশ ছেড়ে আসলেন এবং বর্তমান কি অবস্থা, বা বর্তমান উনি ইউকেতে আছেন, বিস্তারিত জানবো। আপনার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনুষ্ঠান। ভালো থাকবেন।